আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? কমেন্টে জানিয়ে দাও সবাই কেমন আছো। সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা ভাইয়েরা কমেন্ট করে জানিয়ে দাও দ্রুত, যে তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে বা দেখতে পারছো কিনা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্টে জানিয়ে দাও কেমন আছো, এবং তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে বা দেখতে পারছো কিনা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আমি ক্লাসটি শেয়ার দিচ্ছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে ক্লাসটি বিভিন্ন তোমাদের গ্রুপ, যে গ্রুপগুলো আছে, বিশেষ করে হচ্ছে তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখো। আর আজ তোমরা জানো অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং তোমরা এতদিন অনেক লং টাইম ক্লাস করেছো, যেমন পৌরনীতি 2টা ক্লাস হয়েছে। এরপর হচ্ছে তোমাদের ভূগোলের উপরে প্রায় 6 ঘন্টা ক্লাস হয়েছে, 5 ঘন্টা। ইতিহাসের উপরে প্রায় তোমাদের ক্লাস হয়েছে 6 ঘন্টা। তো আমরা ইকোনমিক্সের ক্লাস হয়েছে প্রায় 5 ঘন্টার মতো। তো আমরা আজ যে ক্লাসটি নিব খুব বেশি বড় হবে না। খুব বেশি বড় হবে না বলতে খুব দ্রুত শেষ হয়ে যাবে। কারণ কেন শেষ হবে সেটা তোমাদের বলছি, তার আগে তোমরা ক্লাসটা অবশ্যই বিভিন্ন গ্রুপ বা তোমাদের যে টাইম লাইন আছে সেখানে শেয়ার করে রাখো, এবং তোমাদের যে সকল বন্ধু বন্ধু অথবা তোমাদের সহপাঠী এখনো ক্লাসে জয়েন করেনি তাদেরকে ক্লাসটিতে মেনশন দিয়ে দাও। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করব ভাইরা। আশা করি তোমরা শুনতে এবং দেখতে পাচ্ছ। আর হচ্ছে তোমরা কে কোথায় থেকে ক্লাসটিতে জয়েন করেছো তোমরা কুশল বিনিময় করতে থাকো। এর মধ্যে আমি আমার বিভিন্ন গ্রুপে ক্লাসটি শেয়ার দিয়ে নিচ্ছি, এবং তোমাদের আইডুকেশন পেজে বা গ্রুপে ক্লাসটি অলরেডি শেয়ার ডান। ওকে, ঠিক আছে। তো এখন আজকে যে সমাজবিজ্ঞান অনুষ্ঠিত হবে, এখন অনেকের সমাজবিজ্ঞান ক্লাস, তোমার অনেকের প্রশ্ন যে ভাইয়া এই জিএসটির জন্য সমাজবিজ্ঞান কতটুকু গুরুত্বপূর্ণ, বা তোমাদের একটা কমন প্রশ্ন যে সমাজবিজ্ঞান থেকে কি আসে আমরা অনেকে বুঝতেছি না ভাইয়া। আমরা ইকোনমিক্স মোটামুটি বুঝি যে কি আসবে, এখন বুঝি, ক্লাস নেওয়ার আরো ভালো বুঝি। দ্বিতীয়ত হচ্ছে আমরা ইতিহাস বুঝি কি আসবে না আসবে। আমরা আহ অর্থনীতি বুঝি, ইতিহাস বুঝি, পরিণীতি বুঝি এখন, ভূগোল বুঝি এখন, কিন্তু ভাইয়া সমাজ বিজ্ঞান যে কোথা থেকে প্রশ্ন আসবে সেই বিষয়টা এখন আমরা একদম ক্লিয়ার না। ঠিক আছে? তো লক্ষ্য করো, আমাদের আগের যে ক্লাসগুলো অনুষ্ঠিত হয়েছে, আমরা প্রথমে নিয়েছি একটা ভূগোলের ক্লাস, জিওগ্রাফির ক্লাস নেওয়া হয়েছে। ভূগোলের ক্লাস আশা করি তোমরা সবাই করেছো। ভূগোল আমাদের ক্লিয়ার, একদম ক্লিয়ার। ঠিক আছে? পরবর্তীতে নিয়েছি আমি ইতিহাসের উপরে ক্লাস। ইতিহাস, আমাদের ইতিহাসের ক্লাস একদম ক্লিয়ার। এরপরে নেওয়া হয়েছে অর্থনীতি, অর্থনীতি ক্লাস নেওয়া হয়েছে, এটাও ক্লিয়ার। পৌরনীতি, আমাদের পৌরনীতির উপরে, আবার বলছি, আমাদের একজনকে ডাক দেন, আমাদের পৌরনীতির উপরে ক্লাস হয়েছে 2টা, অর্থাৎ সিভিক্সের উপরে। পৌরনীতি আমাদের লেকচার 1 এবং লেকচার 2, 2টা লেকচার হয়েছে। তাহলে আমাদের ভূগোল শেষ, পৌরনীতি ইতিহাস শেষ, অর্থনীতি শেষ এবং পৌরনীতি শেষ। এবং এর আগে আমরা বাংলাদেশ, কমেন্টটা করতে দেখি, বাংলাদেশ এবং আন্তর্জাতিকের উপরে 2টা ক্লাস নিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক আগ মুহূর্তে। বাংলাদেশ সাইড, আমার সাইডে ঘুরে দাও। বাংলাদেশ এবং আন্তর্জাতিকের উপর ক্লাস হয়েছিল। হ্যাঁ, বাংলাদেশ এবং আন্তর্জাতিকের উপর ক্লাস নিয়েছিলাম আমরা আরইউ এর আগে, রাবির আগে, অর্থাৎ রাবির পরীক্ষার আগে বাংলাদেশের ক্লাস হয়েছিল এবং আন্তর্জাতিক ক্লাস হয়েছিল, তাই না? বাংলাদেশ আন্তর্জাতিক। এছাড়াও আমরা একটা সাম্প্রতিক ক্লাস নিয়েছিলাম, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে। সাম্প্রতিক তো একই, সাম্প্রতিক তো এই মধ্যে আর অন্য কোনো নতুন ঘটনা ঘটেনি। তারপরেও তোমাদের জন্য স্পেশাল ক্লাস থাকবে সাম্প্রতিকের উপরে। আগামীকাল আমাদের ফার্স্ট স্যার নেবেন। আর সর্বশেষ আমি সকল লেকচারের উপরে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে সেই প্রশ্নের উপরে আমি একটা ক্লাস নিব। যেখানে ম্যারাথন ক্লাস বলছো তোমার যেটাকে, সেখানে সাম্প্রতিক প্রশ্ন থাকবে গুরুত্বপূর্ণ, সেখানে বাংলাদেশ বিষয় বলি থাকবে। হ্যাঁ, তোমাদের জন্য সেই ব্যবস্থাই করছি। বাংলাদেশ বিষয় বলি থাকবে, আন্তর্জাতিক থাকবে, ভূগোল থাকবে, ইতিহাস থাকবে, অর্থনীতি থাকবে, পৌরনীতি থাকবে। সকল কিছুর মিশেলে, সকল কিছু সমন্বয়, অর্থাৎ সব সাবজেক্ট, এতদিন আমি যেসব সাবজেক্ট পরীক্ষা নিয়েছি সকল সাবজেক্টের সমন্বয়ে একদিন তোমাদের, অর্থাৎ সেটা হতে পারে পরশুদিন একটা ম্যারাথন ক্লাস নিব। পরশুদিন
একটা লং টাইম ক্লাস নিব। লং টাইম বলতে এই প্রত্যেকটা সাবজেক্টের উপরে তোমাদের প্রশ্ন কি রকম হতে পারে, কোন প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে, যে প্রশ্নগুলো আমার কাছে মনে হবে যে গুরুত্বপূর্ণ বা কমন উপযোগী, সেই প্রশ্নগুলো দিয়ে তোমাদের একটা ক্লাস নিব, অল ওভার থাকবে। ঠিক আছে ভাইরা? ওকে। আর হ্যাঁ, সব ক্লাসই নিয়েছি। যারা নতুন জয়েন করেছো, হ্যাঁ, যারা নতুন জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এখনো যারা আমাদের এই ক্লাসগুলো করোনি, দেখো আজ আমাদের আইএডুকেশন পেজে এবং গ্রুপে এই ক্লাসগুলো দিয়েছি, একদম লিংক সহকারে, প্রত্যেকটা ক্লাসে লিংক সহকারে সাজানো গোছানো আছে। তোমরা এই ক্লাসগুলো ভালো করে করে নাও। তো আজ আমাদের, হ্যাঁ, আজ আমাদের সমস্যা হচ্ছে, এখন তোমাদের কোনো, আজ তোমাদের কিছু প্রশ্নও নিব আমি। আজ তোমাদের কিছু প্রশ্ন নিব। প্রশ্ন বলতে তোমাদের, যেহেতু আমার বেসিক ক্লাসগুলো প্রায় শেষ, ঠিক আছে, বেসিক ক্লাসগুলো যেহেতু প্রায় শেষ, তোমরা বিভিন্ন ধরনের তোমাদের জিজ্ঞাসা থাকতে পারে যে ভাইয়া তোমার সাম্প্রতিক থেকে প্রশ্ন জিজ্ঞাসা থাকলে তোমরা, বা কোনো সমস্যা থাকলে আজকে আমাকে প্রশ্ন করতে পারবে, আমি সুযোগ দিব তোমাদের। আন্তর্জাতিক থেকে কোনো সমস্যা থাকলে, কোনো টপিক সমস্যা থাকলে সুযোগ দিব। ভূগোল, ইতিহাস, অর্থনীতি, পরিনীতি, এই সুযোগটা কেন দিব? যেহেতু পরশুদিন আমি ম্যারাথন ক্লাস নিব, পরশুদিন যেহেতু সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হবে, অর্থাৎ গুচ্ছের জন্য পরশুদিন হচ্ছে আমার সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হবে প্রত্যেকটা সাবজেক্টের উপরে। তাই তোমাদের যদি কোনো টপিকে সমস্যা থাকে, তোমরা আজ আমাকে কমেন্টে জানাবা। আমি তোমাদের কমেন্ট দেখে যাচাই বাছাই করে তোমাদের চাওয়া পাওয়া অনুসারে এবং আমার যে পরিকল্পনা আছে, দুটির সমন্বয়ে আমরা পরশুদিন কি করব, একটি সুন্দর এবং একটি কমন উপযোগী ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের, হ্যাঁ, ইনশাল্লাহ, তাহলে সবগুলো, কেউ আছো এখানে? এখানে কে কে আছো যে সবগুলো ক্লাস করেছো? সবগুলো ক্লাস করেছো এমন কে কে আছো ভাইরা, একটু দেখি। সবগুলো ক্লাস বলেছে। প্লিজ কেউ কি জানেন কাল ইংলিশ ক্লাস হবে? আমাদের আহ আগামীকালকে ইংরেজি হবে না বাংলা হবে সেটা কিন্তু অলরেডি মনে হয় তোমাদের জানিয়ে দিয়েছে। তারপরে আজকে পেজে তোমাদের আরো নির্দেশনা দেওয়া হবে যে আগামীকাল এবং আগামী পরশু আমাদের ম্যারাথন যে ক্লাস আছে, আমাদের বাংলা সুফিয়ান স্যারের ক্লাস আছে এবং মহসিন স্যারের ইংরেজি ক্লাস আছে। এটা আজ একদম ক্লিয়ারলি নোটিশ আকারে তোমাদের গ্রুপ এবং পেজে দেওয়া হবে, চিন্তা করো না। ওকে। তো ভাইয়া, কারা কারা সব ক্লাসগুলো করেছে? সবগুলো, সবগুলো, আচ্ছা, সবগুলো ক্লাস করেছো। এর মধ্যে সবগুলো ক্লাস যারা করেছো, এর মধ্যে সবগুলো ক্লাস কি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো? যেহেতু আজকে আমাদের, আবার বলছি, বেসিকের কিন্তু লাস্ট ক্লাস, মৌলিকের লাস্ট ক্লাস, তোমাদের কিছু প্রশ্ন বা তোমাদের জিজ্ঞাসা থাকলে অবশ্যই বলবা, যাতে আমি শেষ ক্লাসে গিয়ে তোমাদের সেগুলো সমাধান করতে পারি। তোমরা কি সবগুলো ক্লাস ভালো করে বুঝতে পেরেছো? আচ্ছা, সবগুলো ক্লাস, আলহামদুলিল্লাহ, সবগুলো ক্লাস ভালো করে বুঝতে পেরেছি। আচ্ছা, বাংলাদেশ, বাংলাদেশ এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ভূগোল, ইতিহাস, অর্থনীতি, পরিনীতি, এর উপরেই কিন্তু তোমার হচ্ছে গুচ্ছের প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন হবে গুচ্ছের? কিন্তু এর উপরে 30টা প্রশ্ন হবে, এবং সমাজবিজ্ঞান তো আছে। জিএসটি তে এর উপরে প্রশ্ন হবে কতটি? 30টি প্রশ্ন হবে। জিএসটি জিকে কোশ্চেন হবে কতটি? 30টি, এইগুলোর উপরে হবে, এবং সেখানে সমাজবিজ্ঞান ইনক্লুড থাকবে। এখন এই সমাজবিজ্ঞানটা আজকে আমাদের লাস্ট ক্লাস, তাই তো? আচ্ছা, তো শুরু করছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সমাজবিজ্ঞান ক্লাস আজকে অনুষ্ঠিত হবে। সমাজবিজ্ঞান ক্লাসে আমরা চলে যাচ্ছি। সমাজবিজ্ঞান ক্লাসে চলে যাচ্ছি আমরা। সবাই চলো, খাতা কলম রেডি হয়ে যাও, এবং খুব বেশি সময় নিব না। বেশি সময় নিব না এই কথা কেন বললাম? তোমরা হয়তো ভাবতে পারো ভাইয়া প্রতিদিনই তো বলে বেশি সময় নিব না, তারপরে ভাইয়া 4-5 ঘন্টা পড়ায়। আজকে বেশি সময় এই জন্য হবে না, মনে রাখো, সেটি হচ্ছে যে সমাজবিজ্ঞান যখন পড়েছো, মানে সমাজবিজ্ঞান যখন এখন পড়ছো, এর আগে বিভিন্ন সাবজেক্ট যে পড়েছো না, বিভিন্ন সাবজেক্টের মধ্যে সমাজবিজ্ঞান অনেক টপিক চলে এসেছে। যেমন সমাজবিজ্ঞান বলতে এই সমাজবিজ্ঞানের একটা অংশই কিন্তু দেখো রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ সমাজবিজ্ঞান থেকে ভেঙে হয়েছে রাষ্ট্রবিজ্ঞান। তাহলে দেখো, আমরা রাষ্ট্রবিজ্ঞান, আমরা হচ্ছে পৌরনীতি কিন্তু অলরেডি পড়ে ফেলেছি, অর্থাৎ আমাদের রাষ্ট্রবিজ্ঞান কিন্তু আমাদের হয়ে গেছে, যেটাকে আমরা সিভিক্স বলছি। সিভিক্স এর মধ্যে রাষ্ট্রবিজ্ঞান অনেক টপিক চলে এসেছে। এটা ভেঙে হয়েছে কি? অপরাধ বিজ্ঞান। অপরাধ বিজ্ঞান কি হয়েছে? সমাজ বিজ্ঞান ভেঙে হয়েছে কি বিজ্ঞান হয়েছে? অপরাধ বিজ্ঞান হয়েছে। এই সমাজ বিজ্ঞান ভেঙে হয়েছে কিন্তু সমাজকর্ম কি হয়েছে? সমাজকর্ম। সমাজকর্ম, এই যে তোমার সমাজকর্ম, তাকে সোশ্যাল ওয়েলফেয়ার বলে বা সোশ্যাল ওয়ার্ক বলে, অথবা পলিটিক্যাল সায়েন্স যাকে বলছি, ক্রিমিনোলজি যাকে বলছি, অপরাধ বিজ্ঞান বলছি,
এই সাবজেক্টগুলো কিন্তু মূলত সমাজবিজ্ঞানের বিভিন্ন পার্ট, সমাজবিজ্ঞানের বিভিন্ন পার্ট, এবং অর্থনীতির অনেক কিছু কিন্তু সমাজবিজ্ঞানের পার্ট, এবং ইতিহাসও আছে। এই সমাজবিজ্ঞানের মধ্যে কিন্তু ইতিহাসও আছে। তো আমাদের তো ইতিহাস ডাবল পড়ার প্রয়োজন নাই, আমরা তো ইতিহাস পড়ে ফেলেছি ইতিহাস আলাদাভাবে। তো সমাজবিজ্ঞানের মধ্যে যে সামান্য ইতিহাস রয়েছে ওটা আমাদের পড়ার প্রয়োজন নাই, আমরা তো ইতিহাসের মধ্যে পড়ে ফেলেছি অলরেডি। তাহলে ভাইয়া আমরা যেটা বলতে চাচ্ছি সেটি হলো সমাজবিজ্ঞানের টপিক, সমাজবিজ্ঞান যেহেতু একটা বিস্তর পরিসর, বিশাল পরিসর, সেই পরিসরের মধ্যে অর্থনীতির কিছু টার্ম আছে, আমরা অর্থনীতি সেটা পড়ে ফেলেছি, তাহলে আমাদের সমাজবিজ্ঞানে অর্থনীতি রিলেটেড যে প্রশ্নগুলো আছে আমাদের কিন্তু পড়তে হচ্ছে না, কারণ আমরা অর্থনীতি আলাদা সাবজেক্ট পড়ে ফেলেছি। সমাজবিজ্ঞানের মধ্যে ইতিহাস পার্ট আছে, তাহলে আমরা ইতিহাসের মধ্যে ইতিহাস পার্ট পড়ে ফেলেছি, আমাদের ইতিহাস সমাজবিজ্ঞানের মধ্যে আলাদা করে পড়তে হচ্ছে না, কারণ ইতিহাস আলাদা ক্লাস হয়েছে। সমাজবিজ্ঞানের মধ্যে ভূগোলের কিছু টার্ম আছে, সেগুলো আমরা ভূগোলের মধ্যে কভার করে ফেলেছি, আমাদের এখানে আলাদা পড়তে হচ্ছে না। সমাজবিজ্ঞানের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতির কিছু টার্ম আছে, সেটা আমরা পড়ে ফেলেছি, আমাদের আলাদা করে পড়তে হচ্ছে না। অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে বিস্তর পরিসর, সেই বিস্তর পরিসরের বেশিরভাগ অংশ আমাদের বিভিন্ন সাবজেক্টের মধ্যে পড়া হয়েছে। এখন আমরা দেখব যে এই সমাজবিজ্ঞানের কোন টপিকগুলো আমরা কোন সাবজেক্টের মধ্যেই পড়তে পারিনি কিন্তু সেগুলো থেকে প্রশ্ন আসে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব যে সমাজবিজ্ঞানের আমরা কি বলি, এটাকে বলি সোসিওলজি। সোসিওলজি, সোসিওলজি, ঠিক আছে। এই যে সোসিওলজি শব্দের অর্থ কি? সমাজবিজ্ঞান। এখন দেখো সমাজবিজ্ঞানের জনক আমরা যার সম্পর্কে পড়ব, সমাজ বিজ্ঞানের জনক, এই প্রশ্নটা পরীক্ষা আসে এবং তার সম্পর্কে আসে। সমাজ বিজ্ঞানের জনক হচ্ছে অগাস্ট কোত। অগাস্ট কোত, অগাস্ট কি বলেছি? কোত। এই অগাস্ট কোত সম্পর্কে এবং তার বিভিন্ন উক্তি সম্পর্কে তোমরা পড়বা। তোমরা চিন্তা করতে পারবো না যে আজ ক্লাসটি কত শর্ট হবে, তোমরা ভয় পেও না, শেষ পর্যন্ত থাকো। সমাজবিজ্ঞানের ভালো একটা সাজেশন নাও, একদম তোমাদের সময় নষ্ট করব না, খুব বেশি সময় তোমাদের ক্লান্ত করব না। যতটুকু সময় পড়াবো সাজেশন মূলক ভাবে পড়িয়ে যাচ্ছে, কারণ সমাজবিজ্ঞান পড়ালে অনেক আছে, সাজেশন মূলক ভাবে লিখে নাও। তাহলে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোত সম্পর্কে কি পড়বো? প্রথম কথা, তিনি ফরাসি নাগরিক, মানে ফ্রান্সের নাগরিক, তোমরা এটা জানো, ফ্রান্সের নাগরিক, তিনি ফ্রান্সের নাগরিক। এবং তার সম্পর্কে তোমরা কি জানবা? তার সম্পর্কে তার গ্রন্থ পড়বা, তার উক্তি ও গ্রন্থ, তার উক্তি ও গ্রন্থ পড়বা, অর্থাৎ তাকে নিয়ে সার্চ করবা, করে তিনি সমাজবিজ্ঞান সম্পর্কে কি কি বলেছেন, মানে সমাজ বিজ্ঞান সম্পর্কে তার ধারণা কি, তিনি সমাজ বিজ্ঞানের কোন সংজ্ঞা দিয়েছেন এবং তার কোনো গ্রন্থ আছে কিনা, এই কয়েকটি বিষয় অগাস্ট কোট থেকে যদি তুমি পড়ো, ইনশাল্লাহ অগাস্ট কোট থেকে কিন্তু প্রশ্ন কমন পড়ে যাবে। তো তোমাদের কাছে প্রশ্ন করছি, সমাজ বিজ্ঞানের জনক কে? হু ইজ ফাদার অফ সোসিওলজি, বলো সমাজ বিজ্ঞানের জনক কে? সবার কাছে প্রশ্ন, দ্রুত উত্তর করো, সমাজ বিজ্ঞানের জনক কে? আর তোমরা যারা এখনো ক্লাসটি শেয়ার করোনি, প্রত্যেকে ঝটপট করে ক্লাসটি শেয়ার করে রাখো, টাইমলাইনে শেয়ার করে রাখো, ঠিক আছে? সবাই যারা ক্লাসটা শেয়ার করোনি বা ভুলে গিয়েছো, তোমরা অবশ্যই ক্লাসটি টাইমলাইনে শেয়ার করে রাখো। সমাজ বিজ্ঞানের জনক অগাস্ট কোত। এই অগাস্ট কোট সম্পর্কে এই কয়েকটা তথ্য পড়লে তুমি একটা প্রশ্ন কমন পাবা, আমার দৃঢ় বিশ্বাস। কি প্রশ্ন পড়বো? তিনি ফ্রান্সের নাগরিক। এটার যে গুরুত্বপূর্ণ, তোমরা দেখবা অগাস্ট কোতের তার সমাজবিজ্ঞান সংক্রান্ত যে সংজ্ঞা আছে বা উক্তিগুলো আছে এবং তার যদি কোনো গ্রন্থ থাকে, অবশ্যই তোমরা অগাস্ট কোট থেকে একটা প্রশ্ন পাওয়ার পসিবিলিটি খুবই আছে। আমি 3 স্টার দিয়ে রেখেছি, আমরা সামনের দিকে অগ্রসর হব। সাজেশন দিচ্ছি, কিন্তু সাজেশন এবং বুঝিয়ে দিচ্ছি, বাকি কাজ কিন্তু তোমরা আজ রাতে সমাজবিজ্ঞানটা শেষ করে ফেলবা। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি সমাজবিজ্ঞানের, লেখো যেমন অন্যান্য সমাজবিজ্ঞানের মধ্যে তোমরা এমিল ডুরখেইমকে পড়তে পারো, দরকার নেই, আপাতত একজনকে মনে রাখো, অগাস্ট কোত, খুব বেশি কঠিন হবে না। সমাজবিজ্ঞানের মধ্যে আমরা পড়বো হচ্ছে পরিবার। পরিবার যে আছে, পরিবার টপিকটা পড়ে রাখতে পারো। পরিবার, পরিবার কি একটা আদি সংগঠন? পরিবার কি একটা আদি প্রতিষ্ঠান? পরিবার কিন্তু একটা প্রতিষ্ঠান, আদি প্রতিষ্ঠান। আমাদের সমাজের আদি প্রতিষ্ঠান কোনটি? পরিবার। এই পরিবার থেকে কি আসতে পারে? পরিবার থেকে আসতে পারে বিভিন্ন পরিবার, পারিবারিক কাঠামো, পরিবারের
পরিবারের প্রকারভেদ, পরিবারের প্রকারভেদ, পরিবারের প্রকারভেদ এবং বিভিন্ন পরিবারের সংজ্ঞা, পরিবারের সংজ্ঞা। অর্থাৎ সংজ্ঞা বলতে এখানে কি, যে যেমন একক পরিবার কাকে বলে, তারপর হচ্ছে তোমার যৌথ পরিবার কি, একান্নবর্তী পরিবার কি, ঠিক আছে, একক পরিবার, যৌথ পরিবার। আর একটা বিষয় হচ্ছে যে বর্তমানে একক পরিবার বলতে বলতে আমরা যাকে বলছি হচ্ছে বলতো দেখি, যে পরিবারে শুধু স্বামী স্ত্রী বসবাস করে, শুধু স্বামী স্ত্রী, সেই পরিবারকে আমরা কি বলি? অথবা আর একটা প্রশ্ন এখান থেকে আসে যে শিল্প বিপ্লবের পরে বা বর্তমান নগরায়নের ফলে আমাদের কোন পরিবার আমরা দেখতে পাই বেশিরভাগ? নগরায়নের ফলে আমরা মূলত কোন পরিবার আমাদের বেশিরভাগ দেখতে পাই? যৌথ পরিবার কিন্তু এখন প্রায় চুরমার হয়ে গেছে, যৌথ পরিবার কিন্তু আমরা এখন বেশি একটা দেখতে পাই না। তাহলে এখন যে নগরায়নের ফলে, শিল্পায়নের ফলে আমরা কোন পরিবার দেখতে পাই? বেশিরভাগ অনু পরিবার দেখতে পাই। যে এই যে অনু পরিবার আছে, অনু পরিবার, ঠিক আছে, কি পরিবার? এই যে বিভিন্ন প্রকারভেদের মধ্যে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, অনু পরিবার। তাহলে এই যে অনু পরিবার কাকে বলে? অনু পরিবারে মেম্বার থাকে কে কে? অনু পরিবার এই পরিবারের কোন পরিবারে কতজন মেম্বার নিয়ে গঠিত, অর্থাৎ পরিবারের মেম্বার। এই জন্য বলছি সংজ্ঞা, যে কোন পরিবারের সংজ্ঞা কি, সংজ্ঞার মধ্যে দেওয়া আছে কি এতজন হলে এই পরিবার, স্বামী স্ত্রী বসবাস করলে দেখা যাচ্ছে সেটা কোন পরিবার, অথবা তোমার হচ্ছে বাবা মা সহ বসবাস করলে সেটা কোন পরিবার, ঠিক আছে। এরকম করে পরিবারের সদস্য সংখ্যার ভিত্তিতে, বিভিন্ন প্রকারের পরিবার হয়ে থাকে। সেই সংজ্ঞাগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে, সেই সংজ্ঞাগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। পরিবার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা অবশ্যই পরিবার সম্পর্কিত তথ্য তোমরা পড়ে রাখবা এই পরিবার নিয়ে। তাহলে সবাই লেখা হয়েছে। প্রথম কথা বলেছি সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোত সম্পর্কে প্রশ্ন আসবে। তারপর বলেছি আমরা পরিবার থেকে প্রশ্ন আসতে পারে আমাদের, এবং সেই প্রশ্ন আসবে বিভিন্ন প্রকার পরিবারের যে ধারণা, বিভিন্ন প্রকার পরিবারের, এখানে সংজ্ঞা না দিয়ে আমরা লিখতে পারি ধারণা, বিভিন্ন প্রকার পরিবারের ধারণা থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তোমরা কি বুঝতে পেরেছো? লিখেছো? টোটালি সাজেশন দিচ্ছি, লিখেছো কিনা? আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে এর পরে চলে যাচ্ছি আমরা, যে আমাদের আর কোন টপিক থেকে প্রশ্ন থাকতে পারে সমাজবিজ্ঞানে পরিবারের পরে বা সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোতের পরে আর কি থেকে প্রশ্ন থাকতে পারে। এরপরে প্রশ্ন থাকতে পারে হচ্ছে তোমার জনসংখ্যা থেকে। সমাজবিজ্ঞানের একটা অংশ আছে কি, জনসংখ্যা থেকে প্রশ্ন থাকতে পারে। জনসংখ্যা থেকে বেশিরভাগ যে বিষয়টা থাকতে পারে, যেমন দেখো আমরা জানি বর্তমানে বিশ্বের শীর্ষ জনসংখ্যার দেশ, বর্তমান বিশ্বে শীর্ষ জনসংখ্যার দেশ ভারত। তোমরা এটা জানো সবাই। দ্বিতীয় কিন্তু চীন। বর্তমান বিশ্বের শীর্ষ জনসংখ্যার দেশ কোনটা? ভারত। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে কি? চীন। আর বর্তমান বিশ্বে সবচেয়ে কম জনসংখ্যার দেশ তোমরা জানো ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটিতে জনসংখ্যা কি সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি কোথায়? ভারতে। এখন জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত? তোমাদের কাছে প্রশ্ন রইল, জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত? এটা তোমরা সবাই জানো, সবাই দ্রুত উত্তর করো। জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ, পৃথিবীতে জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত? পৃথিবীতে জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত? দ্রুত উত্তর করতে হবে। পৃথিবীতে জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান অষ্টম। সাবাস। কততম বলো তো? অষ্টম বাংলাদেশ। এরপর হচ্ছে আমরা আর একটা তথ্য এখানে লিখতে পারি, যে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ মোনাকো।
পৃথিবীর সবচেয়ে ঘনবসতি দেশ হচ্ছে মোনাকো। মোনাকো ঘনবসতি, অর্থাৎ ঘনবসতি বলতে বুঝিয়েছি পার স্কোয়ার কিলোমিটারে বা প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে বেশি লোক সংখ্যা বসবাস করে। মোনাকোতে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 34 থেকে 35 হাজার মানুষ বসবাস করে। মোনাকোতে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 34 থেকে 35 হাজার মানুষ বসবাস করে। ইউরোপের একটি রাষ্ট্র মোনাকো। ইউরোপের একটি রাষ্ট্র নাম কি বলতো? মোনাকো। এর জনসংখ্যার ঘনত্ব পৃথিবীতে সবচেয়ে বেশি, মনে রাখবা। পরবর্তীতে আমরা যাচ্ছি, আর একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে। পৃথিবীর এখানে সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ কম ঘনবসতিপূর্ণ দেশ মঙ্গোলিয়া। পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ কোনটা বলতো? মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া হলো পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার, মানে জনসংখ্যার কম না, মানে অর্থাৎ ঘনবসতি, অর্থাৎ বসতি পার বর্গ, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 2 জন থেকে 3 জন বসবাস করে। মোনাকোতে যে জায়গা প্রতি বর্গ কিলোমিটারে 17 থেকে তোমার হচ্ছে 17,000 বলেছি, তখন কি 35 এরকম কিছু বলেছিলাম কিনা জানি না, প্রায় 17,000, প্রায় 17,000 প্রতি বর্গ কিলোমিটারে মোনাকোতে বসবাস করে। অর্থাৎ মোনাকোর লোক সংখ্যা, এটার একটা ফ্যাক্ট আর কি। মোনাকোর আয়তন কম। মোনাকোর আয়তন প্রায় 2 বর্গ কিমি, প্রায় 2 বর্গ কিমি মোনাকোর আয়তন। লোক সংখ্যা মনে করো আছে হচ্ছে মনে করো 36,000। 36,000 যদি লোক হয় আর আয়তন যদি 2 বর্গ কিলোমিটার হয়, তাহলে এই আয়তন দিয়ে যদি আমি মোট জনসংখ্যাকে ভাগ দিই, তাহলে টোটাল প্রতি বর্গ কিমিতে প্রায় 18,000 জনসংখ্যা দাঁড়ায়। এই জন্য বলা হচ্ছে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে মোনাকো। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 17 থেকে 18,000 লোক বসবাস করে মোনাকোতে। আর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে মঙ্গোলিয়া, চীনের ঠিক পাশে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়াতে প্রতি বর্গ কিমিতে মাত্র 2 জন বসবাস করে। প্রতি বর্গ কিমিতে মাত্র কয়জন? 2 জন। আর মোনাকোতে প্রায় 17 থেকে 18,000, 17,000 প্লাস প্রতি বর্গ কিমিতে বসবাস করে কোথায়? মোনাকোতে। সবাইকে বুঝতে পেরেছো? তো সবচেয়ে ঘনবসতিপূর্ণ বলতে বোঝায় প্রতি বর্গ কিমিতে যে দেশে লোক বেশি বসবাস করে সেটা সবচেয়ে ঘনবসতিপূর্ণ। প্রতি বর্গ কিমিতে সবচেয়ে কম লোক বসবাস করে সেটা সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ। তো তোমাদের কাছে প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ কোনটা? মঙ্গোলিয়া। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া মোনাকো না হয় বুঝলাম, আপনি বললেন যে মোনাকোর আয়তনই ছোট। মোনাকোর আয়তন কি? মোনাকোর আয়তন মাত্র 2 বর্গ কিমি বললাম, তাই না? 2 বর্গ কিমি আয়তন ছোট, কিন্তু লোক সংখ্যা আছে কত? মনে করো 34,000 আছে। কত হাজার আছে? 34,000। তাহলে এই 34,000 কে আমি এই আয়তন দিয়ে যদি ভাগ দিই, কত হচ্ছে? 17,000 করে হচ্ছে। এই যে মোনাকোর আয়তনের কারণে, এই মোনাকো আমরা যাকে বলছি মোনাকোর আয়তনের কারণে ঘনবসতিপূর্ণ। কিন্তু ভাইয়া মঙ্গোলিয়াতে কম ঘনবসতিপূর্ণ বললেন কেন? মঙ্গোলিয়া তো অনেক বড় রাষ্ট্র ভাইয়া। মঙ্গোলিয়াতে একটা বড় রাষ্ট্র, সেখানে কম ঘনবসতিপূর্ণ হওয়ার কারণ কি? এটা কিন্তু পরীক্ষা এসেছে। কারণ মঙ্গোলিয়ায় সর্বত্র, মনে রাখবা যে একটা বিষয়, মঙ্গোলিয়ায় সর্বত্র পাহাড় পর্বতময়, অর্থাৎ পর্বতে ঘেরা। পর্বতময় মানে কি বলতো? পর্বতে ঘেরা। এই অধিক পরিমাণ পাহাড় পর্বত থাকায় জনসংখ্যার ঘনত্ব কম, বসবাস কম। এই জন্য মঙ্গোলিয়াতে প্রতি বর্গ কিমিতে 2 জন থেকে 3 জন মানুষ বসবাস করে। রাষ্ট্র বড় হলেও পাহাড় পর্বত থাকায় জনসংখ্যার ঘনত্ব কিন্তু এখানে সবচেয়ে কম। এটা কিন্তু বিগত বছরে এসেছে, যে আবার বলছি, এটা কিন্তু বিগত বছরে এসেছে। ঠিক আছে? কি এসেছে? সবার কাছে প্রশ্ন। ঠিক আছে? আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো? এটা কিন্তু বিগত বছর এসেছে। আচ্ছা, আর একটা প্রশ্ন দেখো, তোমাদের একটা প্রশ্ন করছি, সেটি হলো, আমরা জানি যে আমাদের যে জনসংখ্যার কথা বলেছি, এই জনসংখ্যার আমাদের বাংলাদেশের কিছু চিত্র তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, আমরা জানি জনসংখ্যায় বড় বিভাগ, জনসংখ্যা কি বলেছি? বড় বিভাগ আমরা জানি ঢাকা, তাই না? এরপর দেখো জনসংখ্যায় ছোট বিভাগ কিন্তু বরিশাল। জনসংখ্যায় ছোট বিভাগ কোনটি? বরিশাল। তারপর দেখো, এবার এটা গেল বিভাগের বিষয়। আর যদি বলি জনসংখ্যায় বড় জেলা, তখন কি? ঢাকা। তাও ঢাকা, জেলাও ঢাকা। আর যদি বলি
জনসংখ্যায় ছোট জেলা, ক্ষুদ্রতম জেলা, জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কিন্তু বান্দরবান। বান্দরবান জেলা বললে বান্দরবান, বিভাগ বললে কিন্তু বরিশাল। মনে রাখবা, তাহলে এই চারটি তথ্য মনে রাখবা। জনসংখ্যায় বাংলাদেশের বড় বিভাগ হলো ঢাকা, জনসংখ্যায় বাংলাদেশের ছোট বিভাগ কোনটি? বরিশাল। এবং জনসংখ্যায় যদি জেলার কথা বলা হয়, বড় জেলা কোনটি? ঢাকা। জনসংখ্যায় যদি ছোট জেলা বলা হয় তখন বান্দরবান। এই যে জনসংখ্যা বান্দরবানে কম কেন? ওই যে সর্বত্র পর্বতময়, পাহাড় পর্বতময়। বান্দরবনে প্রচুর পরিমাণে কি আছে? পাহাড় পর্বত রয়েছে। এই পাহাড় পর্বত থাকায় ঠিক মঙ্গোলিয়ার মতো, মঙ্গোলিয়াতে যেমন সর্বত্র পাহাড় পর্বত, এই জন্য মঙ্গোলিয়ার জনসংখ্যার ঘনত্ব কম। বান্দরবানেও কিন্তু দেখো জেলা বড় হলেও বান্দরবনে জনসংখ্যার ঘনত্ব কম, জনসংখ্যার বসবাস কম, কারণ মঙ্গোলিয়া বলছি, বান্দরবনে পাহাড় পর্বতময়, এই জন্য জনসংখ্যার ঘনত্ব কম বা বসবাস কম। আশা করি বুঝতে পেরেছো সবাই। এরপর দেখো এই জনসংখ্যার আরেকটি তথ্য এখান থেকে পড়ে রাখবা তোমরা গুচ্ছের জন্য, এই সমাজ বিজ্ঞান থেকে, সেটি হচ্ছে আদমশুমারি। আদমশুমারি, আদমশুমারি। এই যে আদমশুমারি, আদমশুমারি থেকে এখন এটাকে বলে কি? জনশুমারি। জনশুমারি, শুমারি ও গৃহ গণনা। জনশুমারি ও গৃহ গণনা, বর্তমান নাম গৃহ গণনা। জনশুমারি ও গৃহ গণনা। এই জনশুমারি ও গৃহ গণনা কতবার হয়েছে বাংলাদেশে? এ পর্যন্ত 6 বার হয়েছে। কতবার হয়েছে? 6 বার। আমরা জানি বাংলাদেশে এ পর্যন্ত 6 বার জনশুমারি গৃহ গণনা হয়েছে। প্রথম হয়েছে 1974 সালে, এটা পরীক্ষা আসে। প্রথম 1974, দ্বিতীয় হয়েছে 1981 সালে, তৃতীয় জনশুমারি হয়েছে 1991 সালে, চতুর্থ হয়েছে 2001 সালে, পঞ্চম আদমশুমারি হয়েছে 2011 সালে, ষষ্ঠ 21 সালে হওয়ার কথা ছিল, করোনা প্যান্ডামিকের কারণে 22 সালে হয়েছে। এই হচ্ছে। আবার পরবর্তীতে হবে হলো 31 সালে, 2000 কত সালে হবে? 31 সালে হবে। ঠিক আছে। আর এটা 21-এ হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে মানুষের বাড়ি বাড়ি বা মানুষের সংস্পর্শে যাওয়া সম্ভব হয়নি বলে আমরা 21-এর যে আদমশুমারি বা জনশুমারি ও গৃহ গণনা, এটি কিন্তু 22 সালে হয়েছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, প্রথম আদমশুমারি কত সালে হয়? প্রথম আদমশুমারি কত সালে হয়? দ্রুত উত্তর করতে হবে। প্রথম আদমশুমারি কত সালে হয়? এখানে কয়েক প্রকার প্রশ্ন তোমাদের করব। প্রথম আদমশুমারি হচ্ছে 74 সালে। 74 সালে প্রথম আদমশুমারি, এটা কিন্তু পরীক্ষা আসে। প্রথম আদমশুমারি কত? 74 সালে। বলতো 10 বছর অন্তর অন্তর যে আদমশুমারি, এই 10 বছর অন্তর অন্তর, এই 10 বছর অন্তর অন্তর কবে শুরু হয়েছে? 81 সাল থেকে কিন্তু 10 বছর পর পর আদমশুমারি শুরু হয়েছিল। 81 সাল থেকে। প্রশ্নের ভাষা বুঝবা। যদি বলে প্রথম আদমশুমারি কত সাল? 1974 সাল। আর যদি বলে 10 বছর পর পর আদমশুমারি হয় কত সাল থেকে? 81 সাল থেকে কিন্তু 10 বছর পর পর আদমশুমারি বা গৃহ গণনা হয়, মনে রাখবা, 81 সাল থেকে। আর 74 থেকে 81 এটা কিন্তু 10 বছর হচ্ছে না। অর্থাৎ প্রথম আদমশুমারি থেকে দ্বিতীয় আদমশুমারি কিন্তু তোমার হচ্ছে পার্থক্য কিন্তু বা সময়ের বছরের পার্থক্য কিন্তু 10 বছর হচ্ছে না। 10 বছর হচ্ছে 81 সাল থেকে। 81, 91, 91, 1, 11, 11, তারপর 21 হওয়ার কথা, 22 হয়েছে করোনার কারণে। তারপর কত আবার দেখো 31। অর্থাৎ 10 বছর পর পর যে আদমশুমারি বা জনশুমারি ও গৃহ গণনা শুরু হয়েছে কিন্তু 81 সাল থেকে, মনে রাখবা। এরপর দেখো আমরা আদমশুমারি থেকে, এই আদমশুমারি পড়ার পর আমরা দুটা প্রতিষ্ঠান পড়ব, জনসংখ্যা বিষয়ক দুইটি প্রতিষ্ঠান পড়ব। একটা হচ্ছে নিপট, একটা পড়বো নিপোর্ট, NIPORT। পিও কি বলেছি? আরটি, নিপোর্ট পড়বা। নিপোর্ট কত সালে হয়েছে? 1977 সালে হয়েছে নিপোর্ট। নিপোর্ট কোথায় আছে? আজিমপুর, ঢাকা আছে। আজিমপুর, আজিমপুর নীলক্ষেত, ঢাকা। আজিমপুর নীলক্ষেত, নীলক্ষেত ঢাকাতে আছে এই নিপোর্ট। জনসংখ্যা বিষয়ক, জনসংখ্যা গবেষণা, অর্থাৎ তোমার হচ্ছে জনসংখ্যা গবেষণা, জনসংখ্যা ও পুষ্টি, জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান, আমরা যাকে বলি নিপোর্ট। তাহলে বলো তো ভাইরা, জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠানের নাম কি? দ্রুত উত্তর করতে হবে। জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠানের নাম কি? দ্রুত। জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠানের নাম কি? দ্রুত উত্তর করো। জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠানের নাম কি? নিপোর্ট, নিপোর্ট। ঠিক আছে, কি বলেছি? নিপোর্ট। আচ্ছা,
আর একটা প্রতিষ্ঠান আছে ব্যানবেইস, যাকে বলে কি বলে বলো তো, ব্যানবেইস। আর একটা প্রতিষ্ঠান রয়েছে, হ্যাঁ এটা কিন্তু হচ্ছে নীলক্ষেতে রয়েছে, ব্যানবেইস। আর একটা প্রতিষ্ঠান কি আছে, ব্যানবেইস, BANBEIS, BAN। আর একটা আছে BAN, ব্যান BIES, ব্যানবেইস। এটা কিন্তু তোমাদের একটা পরীক্ষা অলরেডি এসে গেছে, এটা তোমাদের পরীক্ষায় অলরেডি একটা এসে গেছে, ঠিক আছে। ও এখানে BEIS, BEIS, ব্যানবেইস এই প্রতিষ্ঠানটি, এটাকে আমরা যদি বাংলায় লিখি, বাংলায় লিখলে এরকম হয় ব্যানবেইস, ব্যানবেইস। এই ব্যানবেইস সম্পর্কে জানবা, এটাও জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান, জগন্নাথ এসেছিল, এই প্রতিষ্ঠানটি জগন্নাথ এসেছিল, ঠিক আছে। নিপোর্ট বিভিন্ন পরীক্ষাতে এসেছে, নিপোর্ট বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তো তোমরা একটা হচ্ছে জনসংখ্যা নিয়ে আরেকটি, জনসংখ্যা নিয়ে দুইটা প্রতিষ্ঠান মূলত গবেষণা করে, মূল গবেষণা কিন্তু ব্যানবেইসই করে থাকে, ঠিক আছে। কিন্তু আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি এসেছে নিপোর্ট এসেছে, পরীক্ষায় বেশি কোনটা এসেছে বলো তো, নিপোর্ট এসেছে, নিপোর্ট, নিপোর্ট এসেছে, ঠিক আছে। তো তোমরা উত্তর করো জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। আচ্ছা আটকে গেছে, এখনই ঠিক হয়ে যাবে ভাইয়া। জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান দুটি নাম লেখো, দুটি জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠানের নাম লেখো দ্রুত, এখনই ঠিক হয়ে যাবে। একটু ব্যাটারিটাতে সমস্যা হয়েছে, এখনই টেকনিক্যাল সমস্যা হয়েছে, এখনই ঠিক হয়ে যাবে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও দুটি জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠানের নাম লেখো দ্রুত, জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠানের নাম লেখো যত দ্রুত সম্ভব, জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠানের নাম লেখো, দ্রুত লেখো, জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠানের নাম লেখো, দ্রুত কমেন্টে লিখে দাও। দ্রুত লিখে দাও। আচ্ছা এখনই ঠিক হয়ে যাবে, একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, তোমরা একটু অপেক্ষা করো ভাইয়া, সামান্য একটু অপেক্ষা করো, ঠিক আছে। ওকে, এই যে ঠিক হয়ে গেছে, দেখো জনসংখ্যা বিষয়ক দুটি প্রতিষ্ঠান, একটা হচ্ছে নিপোর্টের কথা বলেছি, একটা হচ্ছে ব্যানবেইস এর কথা বলেছি, নিপোর্ট এবং ব্যানবেইস। আচ্ছা এখন এই যে ব্যানবেইস এর কথা বলেছি তোমাদেরকে, এই ব্যানবেইস কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিল, কোন বিশ্ববিদ্যালয়ে এসেছে, জগন্নাথে অলরেডি এটা এসে গেছে। অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ও জনসংখ্যা নিয়ে গবেষণা করে, এটা এটা হলো বাংলাদেশের শিক্ষা ও জনসংখ্যা নিয়ে গবেষণা করে, ঠিক আছে। একটা ক্লাস তো সমস্যা, স্টুডেন্ট কি থাকে এরকম, থাকে না, অর্ধেক 100 ফল 200 ফল হয়ে যায়। আচ্ছা ভাইরা, তোমরা আশা করি এখন দেখতে পাচ্ছ, ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে একটা হচ্ছে নিপোর্ট এবং একটা কি বলেছি, একটা হচ্ছে ব্যানবেইস, এই দুইটা। আচ্ছা তো তোমরা এই ব্যানবেইস এর কথা মনে রাখবা, যে ব্যানবেইস এর কথা যেটা বলছি, এটাও কিন্তু 77 সালে প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো বলে এটাকে, বাংলাদেশ শিক্ষা তথ্য, এটাও কিন্তু কত, এটাও কিন্তু 1977 সালে, মনে রাখবা, এটা কত, 1977 সালে বাংলাদেশ শিক্ষা ও জনসংখ্যা নিয়ে গবেষণা করে, তথ্য দেয় এটা। তাহলে এই দুইটি প্রতিষ্ঠান আদমশুমারি এবং এই দুইটি প্রতিষ্ঠান তোমরা পড়বা, পারবা না ভাইয়েরা, একটু কমেন্ট করে জানাও পারবা কিনা। আচ্ছা
তো আমরা এটা লিখলাম, দেখি তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ কিনা। আমি তোমাদের কমেন্ট দেখার চেষ্টা করি, যদিও একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, আশা করি এখন ঠিক হয়েছে। তোমরা দেখতে বা শুনতে পাচ্ছ এবং সবকিছু আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে তোমরা এই দুইটার পরে আমরা চলে যাচ্ছি আরেকটি বিষয়ে, এটা মুছে দিলাম কিন্তু। আচ্ছা, মুছে দিলাম, ওকে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা পারবো। আদমশুমারি এবং নিপট এবং ব্যান্ডবেজ সম্পর্কে আমাদের প্রশ্ন আসতে পারে, এখান থেকে মুছে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে আমাদের আরেকটি টপিকে। আমাদের পরবর্তীতে থাকতে পারে একটা টপিক, সেটা হচ্ছে কিশোর অপরাধ। কিশোর সমাজবিজ্ঞান থেকে থাকতে পারে কিশোর অপরাধ। কিশোর অপরাধ, এখান থেকে একটা প্রশ্ন আমাদের থাকতে পারে। কিশোর অপরাধ কি? কিশোর অপরাধ হচ্ছে, আমরা বলি মূলত 7 থেকে 16 বছর বয়সে, 7 থেকে 16 বছর বয়সে, মনে রাখবা, বয়সে সংঘটিত সংগঠিত অপরাধ, বা 7 থেকে 16 বছর বয়সের 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 সংগঠিত অপরাধ। অপরাধ কিশোর অপরাধ বলতে বুঝি আমরা 7 থেকে 16 বছর বয়সে সংগঠিত যে অপরাধ হয়, সেই 7 থেকে 16 বছর বয়সে যে অপরাধগুলো করা হয়, এই অপরাধগুলো মূলত কিশোর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এখন তাহলে কিশোর অপরাধের বয়স সীমা কত? 7 থেকে 16 বছর। মনে রাখবা, এই জায়গাতে আমরা জানি যে মানুষ অপরাধ করলে, অন্যায় করলে, বা মানুষ হচ্ছে আইন ভঙ্গ করলে আমরা জানি তাকে জেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিশোর অপরাধ করলে, কিন্তু কিশোর অপরাধ হলে 7 থেকে 16 বছরের মধ্যে কোনো অন্যায় বা অপরাধ সংঘটিত হলে তাকে কিন্তু জেলে নিয়ে যাওয়া হয় না। তাহলে ভাই কোথায় নিয়ে যাওয়া হয়? তাকে সংশোধন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই যদি কিশোর অপরাধ হয়, কিশোর অপরাধ হলে সংশোধন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। লেখো কিশোর কিশোরী বাংলা, লেখো বাংলাদেশে কিশোর কিশোরী সংশোধন কেন্দ্র রয়েছে। কিশোর কিশোরী সংশোধন কেন্দ্র রয়েছে। কিশোরী সংশোধন কেন্দ্র রয়েছে মোট 3টি। কেন্দ্র রয়েছে মোট কতটি? 3টি। তাহলে বাংলাদেশে কিশোর কিশোরী সংশোধন কেন্দ্র মোট কতটি? 3টি। দুইটি হলো, একটা হলো কিশোর, লেখো কিশোর সংশোধন কেন্দ্র। কিশোর সংশোধন কেন্দ্র হলো 2টি আছে। কিশোর সংশোধন কেন্দ্র কয়টি আছে? 2টি আছে। একটা আছে টঙ্গী গাজীপুর। একটা কোথায় আছে বলো তো? টঙ্গী গাজীপুরে আছে একটা কিশোর সংশোধন কেন্দ্র। আর একটা কিশোর সংশোধন কেন্দ্র আছে যশোরে। মনে রাখবো কোথায় আছে? যশোর। আর কিশোরী সংশোধন কেন্দ্র একটা। বাংলাদেশে কিশোরী সংশোধন কেন্দ্র রয়েছে কতটি? কিশোরী সংশোধন কেন্দ্র রয়েছে একটি রয়েছে। একটি কোথায়? কোনাবাড়ি গাজীপুর। এই একটির অবস্থান কোথায় বলো তো? কোনাবাড়ি। মনে রাখবা, কোনাবাড়ি গাজীপুরে রয়েছে। কোনাবাড়ি গাজীপুর, অর্থাৎ গাজীপুরে কিশোর সংশোধন কেন্দ্র আছে টঙ্গী গাজীপুর, আবার গাজীপুরের কোনাবাড়িতে কিশোরী সংশোধন কেন্দ্র আছে। তার মানে আমরা বুঝলাম 7 থেকে 16 বছর বয়সী দ্বারা সংগঠিত অপরাধকে বলা হয় কিশোর অপরাধ। 7 থেকে 16 বছর বয়সী দ্বারা সংগঠিত অপরাধকে বলা হয় কিশোর অপরাধ। এই বয়স সীমার মধ্যে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, সে অপরাধকে আমরা বলে থাকি কিশোর অপরাধ। এই অপরাধ করলে কিন্তু জেলে নিয়ে যাওয়া হবে না, মনে রাখবা। এই অপরাধ করলে, এই বয়সের যদি কোনো অপরাধ হয়, কোনো যদি তুমি অন্যায় করো, তাহলে জেলে না নিয়ে তোমাকে সংশোধন কেন্দ্র নেওয়া হবে। সংশোধন কেন্দ্র মানে কি? কিশোর কিশোরী সংশোধন কেন্দ্র। বাংলাদেশে কিশোর কিশোরী সংশোধন কেন্দ্র রয়েছে মোট 3টি। 2টি হলো কিশোর সংশোধন কেন্দ্র, কারণ কিশোররা দুষ্ট বেশি হয়। আর একটি হচ্ছে কিশোরী সংশোধন কেন্দ্র। কিশোর সংশোধন কেন্দ্র হচ্ছে 2টি, টঙ্গী গাজীপুর, আর একটা কোথায়? যশোরে। আর হলো কিশোরী সংশোধন কেন্দ্র হচ্ছে একটা, কোনাবাড়ি গাজীপুর। পরীক্ষায় প্রশ্ন কিভাবে এসেছে তোমাদের কাছে প্রশ্ন, ঠিক আছে। বাংলাদেশে, আবার বলছি, বাংলাদেশে একমাত্র কিশোর সংশোধন কেন্দ্র কোনটা? দ্রুত উত্তর করো। কিশোরী সংশোধন কেন্দ্র কোনটা? বাংলাদেশে একমাত্র কিশোরী সংশোধন কেন্দ্র কোনটা? দ্রুত। বাংলাদেশে একমাত্র কিশোরী সংশোধন কেন্দ্র কোনটা? বাংলাদেশে একমাত্র
কিশোরী সংশোধন কেন্দ্র কোনটা? দ্রুত উত্তর করো। আচ্ছা, বাংলাদেশে একমাত্র কিশোরী সংশোধন কেন্দ্র কোনটা? কোনাবাড়ি গাজীপুর। কোথায় বলো তো? কোনাবাড়ি গাজীপুর। ঠিক আছে, কোনাবাড়ি গাজীপুর। আর হচ্ছে বাংলাদেশে কিশোর সংশোধন কেন্দ্র কয়টা? দুইটা, টঙ্গী গাজীপুর এবং কোথায় বলেছি? যশোরে বলেছি। অর্থাৎ সমাজবিজ্ঞানে এটা কিন্তু একটা পার্ট। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি এই কিশোর কিশোরী সংশোধন থেকে, অপরাধ থেকে, এখান থেকে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে আমাদের আসতে পারে, সেটা হচ্ছে লেখো আদি মানব অর্থাৎ প্রাচীন মানব। সমাজবিজ্ঞানে একটা বিষয় আছে প্রাচীন মানব। প্রাচীন মানব, প্রাচীন মানব। প্রাচীন মানব আমরা তিনটা পড়লে যথেষ্ট। তিনটি প্রাচীন মানবের সন্ধান পেয়েছি আমরা। তিনটা প্রাচীন মানব পড়বা। একটা হলো লেখো জাভা মানব। জাভা, জাভা মানব প্রাচীন মানব মানে অনেক মানুষের, অনেক প্রাচীন, অনেক আগের, অর্থাৎ কোটি বছর আগের মানুষের কিছু তোমার হচ্ছে ফসিল বা জীবাশ্ম আবিষ্কার হয়েছে, ফসিল আবিষ্কার হয়েছে, মানুষের কিছু তোমার হচ্ছে সন্ধান পাওয়া গিয়েছে যারা অনেক আগের বা অনেক প্রাচীন। তার মধ্যে একটা হলো জাভা মানব। জাভা মানবের সন্ধান পাওয়া গেছে ইন্দোনেশিয়ায়, মনে রাখবা, ইন্দোনেশিয়া। জাভা মানবের সন্ধান পাওয়া গেছে কোথায়? ইন্দোনেশিয়া। আর একটা প্রাচীন মানব লেখো হাইডেলবার্গ মানুষ। হাইডেলবার্গ, 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 হাইডেলবার্গ। এই হাইডেলবার্গের সন্ধান পাওয়া গিয়েছে জার্মানিতে। ইউরোপের রাষ্ট্র কোথায়? জার্মানিতে হাইডেলবার্গ মানুষের সন্ধান পাওয়া গিয়েছে। 3 নাম্বার পিকিং মানব। পিকিং, পিকিং মানব, পিকিং মানব। পিকিং মানবের সন্ধান পাওয়া গিয়েছে হচ্ছে তোমার চীনে। চীনে। এই তিনটি প্রাচীন মানব। পরীক্ষা প্রশ্ন কিভাবে হতে পারে? জাভা মানবের সন্ধান পাওয়া গিয়েছে কোথায়? ইন্দোনেশিয়ায়। আবার প্রশ্ন হতে পারে এরকম ভাবে যে জার্মানিতে কোন প্রাচীন মানবের সন্ধান পাওয়া গিয়েছে বলতো? হাইডেলবার্গ। প্রশ্ন আসতে পারে পিকিং মানবের সন্ধান পাওয়া গেছে কোথায়? চীনে। তো বলতো ভাইরা পিকিং মানবের সন্ধান কোন দেশে পাওয়া গিয়েছে? দ্রুততা করো। পিকিং মানবের সন্ধান পাওয়া গিয়েছে কোথায়? পিকিং মানবের সন্ধান পাওয়া গিয়েছে কোথায়? দ্রুত উত্তর করো। দ্রুত দ্রুত। পিকিং মানবের সন্ধান পাওয়া গিয়েছে কোথায়? দ্রুত উত্তর করো। পিকিং মানবের সন্ধান পাওয়া গেছে কোথায়? চীনে। কোথায় ভাইরা? চীন। ঠিক আছে, কোথায় ভাইরা? চীনে। কি ব্যাপার, তোমাদের কমেন্ট ওখানে আসছে না কেন? তোমরা কি কমেন্ট করছো? আমি তোমাদের কমেন্ট একটু কম দেখতে পাচ্ছি এখানে আজকে। আচ্ছা, তো পিকিং মানবের সন্ধান পাওয়া গেছে কোথায়? চীনে, মনে রাখবা। এখন দেখতে পাচ্ছি হাইডেলবার্গ মানব জার্মানিতে। তো এই প্রাচীন কয়টা মানব পড়বা যে মানবের সন্ধান পাওয়া গিয়েছে বিভিন্ন দেশে? আমরা এর মধ্যে 3টা পড়েছি। এরপরে সমাজবিজ্ঞান থেকে লেখো আসতে পারে হচ্ছে সভ্যতার, সভ্যতার আবিষ্কার। সভ্যতার কি বলেছি? আবিষ্কার। তো সভ্যতার আবিষ্কার থেকে যদি বলি, সভ্যতাও কিন্তু দেখো আমরা কিন্তু সভ্যতা ইতিহাসের মধ্যেও কিন্তু পড়তে পারি। সভ্যতার আবিষ্কার, যে কোন সভ্যতা কি আবিষ্কার করেছে? তোমরা যদি বলি যে আগুনের আবিষ্কার করেছে কারা? আগুন। কোন সভ্যতায় আগুনের আবিষ্কার হয়েছে? তোমরা একটু কমেন্টে জানানোর চেষ্টা করবা। আমি যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদের লিখে দিচ্ছি। আগুনের আবিষ্কার করেছে কোন সভ্যতা? তারপর হচ্ছে তোমার 30 দিনে মাস। 30 দিনে কি বলেছি? মাস। 365 দিনে বছর। 365 দিনে বছর। এটা কোন সভ্যতায় হয়েছে? 30 দিনে মাস, 365 দিনে বছর। কোন সভ্যতায়? 7 দিনে 1 সপ্তাহ। 7 দিনে কি বলেছি? 7 দিনে 1 সপ্তাহ। এটা কোন সভ্যতায় হয়েছে? 7 দিনে 1 সপ্তাহ। তারপর হলো এরপর হচ্ছে আমরা দেখছি যে আইনের অবদান, অর্থাৎ আইনে, আইনে কোন সভ্যতার অবদান ছিল? কোন সভ্যতার অবদান ছিল? অবদান ছিল আইনের ক্ষেত্রে কোন সভ্যতার অবদান ছিল? আইন। তাহলে আগুনের আবিষ্কার করেছে 30 দিনে মাস, 365 দিনে বছর, কোন সভ্যতার আবিষ্কার? 7 দিনে 1 সপ্তাহ, কোন সভ্যতার আবিষ্কার? আইনে কোন সভ্যতা
অবদান ছিল, সবচেয়ে বেশি অবদান রেখেছে কোন সভ্যতা? আইনের ক্ষেত্রে, আইন। ঠিক আছে, দেখি কে কে উত্তর করতে পারে এগুলো। আমি তোমাদের প্রতীক্ষায় রইলাম, তোমরা দ্রুত, যত দ্রুত সম্ভব উত্তর করার চেষ্টা করো। যে আর এখানে অনেকে লিখেছে ভিন্ন উত্তর পাচ্ছি, আমি ভিন্ন উত্তর পাচ্ছি। আগুনের আবিষ্কার করছে কারা? আশেরীয়রা, মনে রাখবা। আশেরীয়রা, আশেরীয়, আসে বা অ্যাশেরীয় বলে, অ্যাশেরীয়। এই যে অ্যাশেরীয়রা আগুনের আবিষ্কার করেছে, অ্যাশুরীয় সভ্যতা। অনেকে বলে অ্যাশুরীয় সভ্যতা, আগুনের আবিষ্কার। ঠিক আছে, এরপর একজন লিখেছে হচ্ছে যে 30 দিনে মাস, 365 দিনে বছর। এটা কিন্তু অনেকেই পেরেছে, অনেকেই পেরেছে। এটা হচ্ছে মিশরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতার অবদান, এটা মিশরীয় সভ্যতা। পরবর্তীতে দিয়েছি হচ্ছে 7 দিনে 1 সপ্তাহ। 7 দিনে 1 সপ্তাহ হচ্ছে ক্যালিডীয় সভ্যতা, ক্যালিডীয়, ক্যালোডীয় সভ্যতা, ক্যালিডীয়, ক্যালিডীয় সভ্যতা। ঠিক আছে, এই সভ্যতার অবদান হচ্ছে কি বলতো? 7 দিনে 1 সপ্তাহ করেছে। আইনে কোন সভ্যতার আইনে প্রচলন ছিল? আইনে রোমানরা, রোমান সভ্যতা আইনে অবদান রাখে। রোমান, রোমানদের আইনে অবদান ছিল, রোমান সভ্যতা। আপাতত অনেক সভ্যতা আছে, আমি তোমাদের কিছু সভ্যতা লিখে আরো কিছু সভ্যতা থেকে, যেহেতু সমাজ বিজ্ঞানের মধ্যে সভ্যতা একটা মেজর একটা অংশ, তো এই সিভিলাইজেশন পড়লে একটা প্রশ্ন কমন পাওয়া যায়। না হয় তুমি সমাজ বিজ্ঞানের মধ্যে পাবা, না হয় তুমি ইতিহাসের মধ্যে পাবা। সভ্যতা বা সিভিলাইজেশন, অর্থাৎ আমরা জানি যে যেখানে মানুষের বসবাস, সেটাকে কিন্তু আমরা সভ্যতা বলি। আর সভ্যতাগুলো সচরাচর নদী কেন্দ্রিক গড়ে ওঠে, উইদাউট গ্রিক সিভিলাইজেশন। পৃথিবীর যে গ্রিক সিভিলাইজেশন আছে বা গ্রিক সভ্যতা আছে, এই সভ্যতাটি বাদে তুমি পৃথিবীর যে সভ্যতাগুলো দেখো, প্রত্যেকটা সভ্যতা কোনো না কোনো নদী কেন্দ্রিক গড়ে উঠেছে। যেমন দেখো আমাদের ঢাকা সভ্যতা বুড়িগঙ্গা নদী কেন্দ্রিক গড়ে উঠেছে। আমাদের মহস্তানগড় সভ্যতা দেখো করতোয়া নদী কেন্দ্রিক গড়ে উঠেছে। বরিশাল সভ্যতা কীর্তনখোলা নদীর তীরে গড়ে উঠেছে। আমাদের সিন্ধু সভ্যতা দেখো সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে। এরকম পৃথিবীর প্রত্যেকটা সভ্যতা কোনো না কোনো নদীর তীরে গড়ে ওঠে। তোমরা কি লিখেছো? সবার লেখা হয়েছে কিনা? সবার লেখা হয়েছে কিনা আমাকে একটু জানাও। সবার লিখেছো কিনা? দ্রুত দ্রুত জানাও। যে যে কয়টা দিয়েছি, আসলে আবিষ্কারের অভাব নাই, যে কয়টা দিয়েছি ঠিক আছে, সেই কয়টা তোমরা পারবা কিনা। আগুনের আবিষ্কার, চাকা। এরপর একটা জিনিস, চাকা আবিষ্কার করে দেখি, এইটা কে পারো? সমাজ বিজ্ঞানের পড়া, চাকা আবিষ্কার। চাকা আবিষ্কার হয় কোন যুগে? চাকা কোন যুগে আবিষ্কার? কোন যুগে? কোন যুগে চাকা আবিষ্কার হয়? দেখি কে উত্তর করতে পারো। কোন যুগে চাকা আবিষ্কার? দ্রুত উত্তর করে দেখি। কোন যুগে চাকা আবিষ্কার হয়? কোন যুগে চাকা আবিষ্কার হয়? কোন যুগে চাকা আবিষ্কার হয়? দ্রুত উত্তর করতে হবে। কোন যুগে চাকা আবিষ্কার হয়েছে? আচ্ছা দেখি, এটা যে পারবে সে একটা জিনিস, ঠিক আছে, এটা যে পারবে সে একটা জিনিস। কোন যুগে চাকা আবিষ্কার, মনে রাখবা। এই প্রশ্নটা কিন্তু আসে পরীক্ষায়, মাঝে মাঝে আসে। ব্রোঞ্জ যুগে। কোন যুগে? ব্রোঞ্জ। এখন পর্যন্ত কি উত্তর করা নাই, সময় নেওয়া যাবে না তো। ব্রোঞ্জ যুগে, ব্রোঞ্জ, ব্রোঞ্জ যুগে কিন্তু চাকা আবিষ্কার হয়েছে। চাকা আবিষ্কার হয়েছে কোন যুগে বলতো? ব্রোঞ্জ যুগে, ব্রোঞ্জ যুগে। ঠিক আছে, তো আমরা এই কয়েকটি তথ্য ইনশাল্লাহ এখান থেকে পড়লে তাহলে সমাজবিজ্ঞানে সভ্যতা অত ডিপ, মানে বিস্তারিত পড়তে হবে না। সমাজবিজ্ঞানে যদি সভ্যতা আসে, সচরাচর আবিষ্কারটা আসে পরীক্ষায়। আবিষ্কার, তাহলে আগুনের আবিষ্কার আশুরীয়, 30 দিনে মাস, 65 দিনে 365 বছর মিশরীয়রা, 7 দিনে 1 সপ্তাহ ক্যালেডীয় সভ্যতা, আইনে অবদান রেখেছে রোমান সভ্যতা, এবং ঢাকা চাকা, ঢাকা বলছি চাকা, চাকা আবিষ্কার করে কোন যুগে? চাকা আবিষ্কার হচ্ছে ব্রোঞ্জ যুগে, ব্রোঞ্জ যুগে। কোন যুগে? ব্রোঞ্জ। ঠিক আছে, এবার আমরা বিভিন্ন সভ্যতার বর্তমান অবস্থানটা পড়ব। আর একটা বিষয় এখানে আসে, বিভিন্ন সভ্যতার বর্তমান অবস্থা, বিভিন্ন বিভিন্ন সভ্যতার সভ্যতার বর্তমান অবস্থান, বর্তমান অবস্থান। এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এখান থেকে একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, সম্ভাবনা খুবই আছে, খুবই আছে কিন্তু। ঠিক আছে, বিভিন্ন সভ্যতার বর্তমান অবস্থান। প্রথমেই আমরা লিখছি, 1 নাম্বার লিখছি মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া যে সভ্যতা আছে, এই সভ্যতা লেখো পৃথিবীর প্রাচীন সভ্যতা, পৃথিবীর প্রাচীন সভ্যতা, প্রাচীন সভ্যতা, পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া।
মেসোপটেমিয়া বর্তমান, এই সভ্যতাটির বর্তমান অবস্থা হচ্ছে, সভ্যতাটির বর্তমান অবস্থান ইরাক সিরিয়া। মূলত ইরাক, ইরাক যদি না থাকে তুমি সিরিয়া উত্তর করতে পারবা। তবে যদি ইরাকও থাকে সিরিয়াও থাকে অবশ্যই তুমি ইরাক উত্তর করবা, কারণ ইরাককেই কিন্তু প্রাচীনকালে মেসোপটেমিয়া বলা হতো। এই ইরাককেই প্রাচীনকালে মেসোপটেমিয়া বলা হতো, অর্থাৎ ইরাকের প্রাচীন নাম কিন্তু মেসোপটেমিয়া। তোমাদের কাছে যদি প্রশ্ন করি ভাইয়া, যে মেসোপটেমিয়া সভ্যতার উপরে বর্তমান কোন দেশ গড়ে উঠেছে? মেসোপটেমিয়া সভ্যতার উপরে বর্তমান কোন দেশ গড়ে উঠেছে? যদি সিরিয়াও থাকে ইরাকও থাকে ইরাক উত্তর করবা, আর যদি ডাবল উত্তর চায় অপশনে যে কোন কোন দেশ, অপশন তো আমরা জানি একটা থাকবে ইরান, ইরাক, মিশর, ঠিক আছে, গ্রিস, তখন উত্তর হবে কি ইরাক। মনে রাখবা যে মেসোপটেমিয়া সভ্যতার বর্তমান অবস্থা ইরাক এবং সিরিয়া। আচ্ছা, এরপরে 2 নাম্বার লেখো, ইনকা সভ্যতা। ইনকা, ইনকা সভ্যতা। ইনকা সভ্যতা গড়ে উঠেছে তোমার দক্ষিণ আমেরিকার রাষ্ট্র, দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরুতে। মহাদেশের কোথায় বলো তো? পেরু। দক্ষিণ আমেরিকা মহাদেশের কোথায়? পেরুতে। এই যে পেরু দেখতে পাও, পেরু এবং ইকুয়েডর দুইটাই তোমরা লিখে রাখতে পারো। পেরু এবং কি বলেছি? ইকুয়েডর। ইকুয়েডর, পেরু এবং কি বলেছি? ইকুয়েডর মনে রাখবা। তাহলে যদি আসে যে হচ্ছে ইনকা সভ্যতা বলতে বর্তমান কোন দেশকে বোঝায়, মূলত উত্তর হবে পেরু। কিন্তু বিপদের ক্ষেত্রে কখনো যদি তুমি পেরু না পাও তখন কোনটা উত্তর করবা? সেক্ষেত্রে তুমি উত্তর করতে পারো ইকুয়েডর। ঠিক আছে, যদি বিপদে পড়ে যাও যে তুমি পেরু পাচ্ছ না, কারণ আমরা বিভিন্ন বইতে পেরু পড়ে থাকি, পেরু এখন নাই, এখন ভাই কি করব? পেরু না থাকলে উত্তর করবা ইকুয়েডর। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে 3 নাম্বার চলে যাচ্ছি। 3 নাম্বারে লেখো মায়া সভ্যতা। মায়া সভ্যতা, মায়া সভ্যতা। তারপর আজটেক, আরো লেখো আজটেক। আজটেক, মায়া সভ্যতার পর কি বলেছি? আজটেক। ওলমেক, ওলমেক, মায়া সভ্যতা, আজটেক সভ্যতা, ওলমেক সভ্যতা, তোলতেক। তোলতেক, এগুলোর নাম তোমরা শুনো নাই, কারণ বাজারের বইতে এগুলো নাই। তাহলে মায়া সভ্যতা, মায়া সভ্যতা পড়েছো, বাজারের বইতে আছে। আজটেক সভ্যতা বাজারের বইতে আছে, কিন্তু যেবার আসছিল সেবার বাজারের বইতে ছিল না। ওলমেক সভ্যতা, তোলতেক সভ্যতা। ওলমেক, তোলতেক, এই যে সভ্যতাগুলো দেখলাম, সভ্যতা এখানে 4টা লিখেছি। কয়টা লিখেছি? 4টা। মায়া সভ্যতা, ওলমেক সভ্যতা, আজটেক সভ্যতা, তোলতেক সভ্যতা। এই সভ্যতাগুলোর ভিত্তিভূমি বর্তমান যে রাষ্ট্রটি, সেটি লিখবা মধ্য আমেরিকা তথা মেক্সিকো। মধ্য আমেরিকার, মধ্য আমেরিকা অঞ্চল দিতে পারো। মধ্য আমেরিকা, মধ্য আমেরিকা ও মেক্সিকো। যদি রাষ্ট্র চাই দিবা মেক্সিকো, রাষ্ট্র চাইলে কি দিবা? মেক্সিকো দিবা। যদি রাষ্ট্র চাই উত্তর করবো মেক্সিকো। বাট যদি রাষ্ট্র না থাকে, যদি বলে কোন অঞ্চল, তাহলে মধ্য আমেরিকা এবং উত্তর আমেরিকার অংশ ছিল। মধ্য আমেরিকা উত্তর আমেরিকা একদম মাঝামাঝি পয়েন্টে কিন্তু গড়ে উঠেছিল। তবে যদি পরীক্ষায় রাষ্ট্র চায় তখন তো অঞ্চল চাইলে মধ্য আমেরিকা, কিন্তু রাষ্ট্র যদি চায়, রাষ্ট্র চাইলে উত্তর করতে পারো হলো মেক্সিকো। ঠিক আছে, তাহলে ভাইরা মায়া, ওলমেক, তোলতেক এই সভ্যতাগুলো প্রথম শুনলাম, তোমরা এর আগে কখনো শোনো নাই। তাহলে আমরা এখানে 3টা লিখেছিলাম যে বিভিন্ন সভ্যতার বর্তমান, বিভিন্ন সভ্যতার বর্তমান অবস্থান। মেসোপটেমিয়া সভ্যতা পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা। এই মেসোপটেমিয়া সভ্যতা এখন ধ্বংস। এই সভ্যতার উপরে বর্তমান ইরাক এবং সিরিয়া গড়ে উঠেছে। পরীক্ষা আসলে ইরাক উত্তর করব, ইরাক না থাকলে সিরিয়া উত্তর করব, যদি দুইটাই থাকে ইরাক উত্তর করব, মনে রাখবা। তারপর ইনকা সভ্যতা অনেকবার এসেছে পরীক্ষায়, দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরুতে। যদি পেরু না থাকে ইকুয়েডর উত্তর করব। পেরু ইকুয়েডর দুইটাই আছে, আমরা পেরু উত্তর করব। কোনটা উত্তর করব? পেরু। মায়া সভ্যতা, আজটেক সভ্যতা, ওলমেক সভ্যতা, তোলতেক সভ্যতা, এই সভ্যতাগুলোর কথা বললে আমরা উত্তর করবো মধ্য আমেরিকা ও মেক্সিকো। যদি রাষ্ট্র চায় তখন আমরা উত্তর করবো কি বলতো? মেক্সিকো। সবাই কি লিখেছো? সবার লেখা হলে আমরা এবার চলে যাচ্ছি 4 নাম্বার সভ্যতা। আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন আমরা কমন পেতে পারি ইনশাল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস তোমরা এখান থেকে একটা প্রশ্ন কমন পেতে পারো। এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কিন্তু এই সভ্যতা থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, এরপর আমরা লিখছি 4 নাম্বারটা। 4 লেখো নারা সভ্যতা। নারা সভ্যতা, নারা, এই নারা সভ্যতা কে উত্তর করতে পারবে? তোমাদের উপর ছেড়ে দিলাম, দেখি আমি একটু চাটা
ইয়া হয়ে গেছে, তোমার শরবত হয়ে গেছে, তারপর একটু খেয়ে নিচ্ছি। বৃষ্টিতে ভিজতে হয়েছে, তোমাদের ক্লাস নিতে এসে বৃষ্টির মধ্যে পড়েছি। আহ বৃষ্টির মধ্যে পড়ে বাইকে ছিলাম, ভিজে গেছি একবারে, অর্থাৎ মাথা একটু ব্যথা করছে বৃষ্টিতে ভিজে। তো সেজন্য আপাতত ভাবছিলাম যে চাটা প্রথমে খেয়ে নেবো, কিন্তু তোমাদের পরে থেকে মনে নেই, তোমরা উত্তর করো, এই সুযোগে আমি একটু চাটা খেয়ে নিই। দেখি, নানা সভ্যতার কথা বলেছি, নানা সভ্যতার বর্তমান অবস্থান কোথায়? দেখি নানা সভ্যতার বর্তমান অবস্থান কোথায়। নানা সভ্যতা, দেখি তোমরা কি কি উত্তর করেছো, তোমাদের উত্তরটা আমি দেখে নিচ্ছি। নানা সভ্যতা, নানা সভ্যতা, জাপান, অনেকে উত্তর করেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, নানা সভ্যতা হচ্ছে কোথায়? জাপানে। সঠিক উত্তর কিন্তু অনেকেই করে ফেলেছে, তুমি জানো না, দেখো অনেকেই কিন্তু জানে না, জাপান। নানা সভ্যতা হচ্ছে জাপান। নাম্বার 5, 5 নাম্বার লেখা হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা, সিন্ধু, সিন্ধু সভ্যতা লেখো পাকিস্তান ভারত, পাকিস্তান ভারত। সিন্ধু সভ্যতা পাকিস্তান এবং কোথায়? ভারতে। তো তোমাদের কাছে প্রশ্ন, সিন্ধু সভ্যতার শহরের কয়টা প্রাচীন শহরের নাম বলো তো দেখি। সিন্ধু নাম প্রথম শুনেছেন আর সভ্যতার, সিন্ধু সভ্যতার প্রাচীন শহরের নাম বলো। সিন্ধু সভ্যতার প্রাচীন শহরের নাম বলো দ্রুত। সিন্ধু সভ্যতার প্রাচীন শহরের নাম বলো, কয়েকটা প্রাচীন শহরের নাম বলো। সিন্ধু, মহেন জানদারো, তাই না? দ্রুত উত্তর করো, আমি বলে দিয়েছি একটা। সিন্ধু সভ্যতার প্রাচীন দুইটা শহর বলবা, একটা হচ্ছে কি হরপ্পা, একটা কি হরপ্পা আর একটা কি মহেনজানদারো। ঠিক আছে, হরপ্পা একটা কি, হরপ্পা, দুটি প্রাচীন শহর এ সভ্যতার দুটি প্রাচীন শহর, দুটি পরীক্ষা কিন্তু আসে, প্রাচীন শহর, প্রাচীন শহর, একটা হচ্ছে আবিষ্কার হয়েছে, একটা হচ্ছে হরপ্পা, হরপ্পা, ঠিক আছে, আর একটা হচ্ছে, এখানে এটুকু মুছে দিচ্ছি, হ্যাঁ দ্রুত লেখো, হরপ্পা এবং মহেঞ্জোদারো। ঠিক আছে, লিখেছো? তাহলে সিন্ধু সভ্যতার দুটি প্রাচীন সভ্যতার নাম লেখো দ্রুত। সিন্ধু সভ্যতার দুটি প্রাচীন শহরের নাম লেখো সবাই ঝটপট করে। সিন্ধু সভ্যতার দুটি প্রাচীন, একটা হচ্ছে মহেঞ্জোদারো আর কি, একটা কি হরপ্পা, হরপ্পা। ঠিক আছে, তাহলে হচ্ছে সিন্ধু সভ্যতা মূলত যদি বলে এই যে হরপ্পা এবং মহেঞ্জোদারো কোথায় অবস্থিত। ঠিক আছে, আর একটা জিনিস আছে যে ইলোরা, অর্থাৎ একটা গুহা চিত্র, ইলোরা, অজন্তা ইলোরা, এটাও পড়ে রাখতে পারো। অজন্তা ইলোরা, ইলোরা শব্দটা কিন্তু পরীক্ষা আসে, বলতো ইলোরা কি? সবার কাছে প্রশ্ন, ইলোরা কি? ইলোরা, অজন্তা ইলোরা, দ্রুত উত্তর করো। অজন্তা ইলোরা, অজন্তা গুহা এবং কি ইলোরা, অজন্তা গুহা এবং ইলোরা, ইলোরা। অজন্তা ইলোরা গুহা কোথায় অবস্থিত? সবার কাছে প্রশ্ন, অজন্তা ইলোরা গুহাটি কোথায়? এটা একটা গুহা, এটা কোথায় অবস্থিত? অজন্তা ইলোরা গুহাটি কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? ভারতের মহারাষ্ট্রে। ইলোরা, অজন্তা, ঠিক আছে, ইলোরা, অজন্তা, এগুলো ভারতের কোথায়? মহারাষ্ট্রে, মনে রাখবা। এখানে লিখে দিচ্ছি ইলোরা, ইলোরা, অজন্তা, অজন্তা, এগুলো কোথায়? লেখো ভারতের। এটা কিন্তু ইলোরা, এটা কিন্তু গুহা, ঠিক আছে, পাহাড়ের যে বা পর্বতের যে গুহা থাকে, গুহায় ইলোরা গুহা, অজন্তা, এগুলো ভারতের মহারাষ্ট্রে। এটাও কিন্তু পরীক্ষা আসে, মহারাষ্ট্রে রাজ্যে। ভারতের কোথায়? মহারাষ্ট্রে। মহারাষ্ট্র কিন্তু একটা রাজ্য, মনে রাখবো, মহারাষ্ট্র রাজ্যে। তাহলে অজন্তা ইলোরা কোথায়? ভারতের মহারাষ্ট্রে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো সবাই। সবার লেখা হয়েছে? সবার লেখা হয়েছে কিনা? আচ্ছা, এবার এবার আমরা যে কাজটি করতে পারি, লেখো একটা তথ্য, এই রিলেটেড প্রশ্ন, যেহেতু আমরা সভ্যতা পড়লাম, একটা রিলেটেড একটা প্রশ্ন লিখে নাও। রিলেটেড প্রশ্ন লেখো, ইউনেস্কো ঘোষিত, ইউনেস্কো ঘোষিত
সমাজবিজ্ঞানের কিন্তু অন্য একটা পার্ট আছে, সেটা পরে বলে দিচ্ছি। আর এটা কিন্তু হচ্ছে রিলেটেড প্রশ্ন পড়াচ্ছি, রিলেটেড, সরাসরি সমাজবিজ্ঞানের প্রশ্ন না, রিলেটেড প্রশ্ন। ইউনেস্কো ঘোষিত সপ্তাশ্চর্য, সপ্তাশ্চর্য, ইউনেস্কো ঘোষিত সপ্তাশ্চর্য বা সেভেন ওয়ান্ডার্স, সেভেন ওয়ান্ডার্স অর্থাৎ সপ্তাশ্চর্য, সপ্তাশ্চর্য মানে আশ্চর্য এবং সবচাইতে মনোমুগ্ধকর এবং ইতিহাস সমৃদ্ধ প্রাচীন স্থান স্থাপনাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে, বিশ্ব ঐতিহ্য। তাহলে ইউনেস্কো ঘোষিত সপ্তাশ্চর্য, ইউনেস্কো তো বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে, সেই বিশ্ব ঐতিহ্যের মধ্যে যেগুলো প্রথম ক্যাটাগরিতে আছে, বিশ্ব ঐতিহ্যের মধ্যে যেগুলো প্রথম ক্যাটাগরিতে আছে, প্রথম ক্যাটাগরি একদম পুরো প্রথম দিকে 1 থেকে 7 পর্যন্ত, তাকে সপ্তাশ্চর্য বলা হয়। ধরো আমাদের সুন্দরবন বিশ্ব ঐতিহ্য, পাহাড়পুর বিশ্ব ঐতিহ্য, ষাট গম্বুজ বিশ্ব ঐতিহ্য। কিন্তু বিশ্ব ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের মধ্যে যেগুলো তোমার হচ্ছে একদম বিখ্যাত বা যেগুলো একদম ইতিহাস সমৃদ্ধ বা আশ্চর্য, যা মনোমুগ্ধকর, ইতিহাস সমৃদ্ধ, সেরকম আমি কয়েকটির নাম লিখে দিচ্ছি এবং সেগুলো অবস্থান পরীক্ষা আসে। যেমন 1 নম্বর আমরা জানি তাজমহল, তাজমহল আসলে কোনো সিকোয়েন্স নাই কিন্তু আমি লিখি তাজমহল। তাজমহল কোথায়? তাজমহল হচ্ছে তোমার উত্তরপ্রদেশ, ভারত, উত্তর প্রদেশ ভারতে রয়েছে তাজমহল। এরপর দেখো আছে চীনের মহাপ্রাচীর, গ্রেট ওয়াল, মহাপ্রাচীর, মহাপ্রাচীর কোথায় রয়েছে? চীনে রয়েছে, চীন মঙ্গোলিয়ার মাঝে, চীন মঙ্গোলিয়ার মাঝে, মঙ্গোলিয়ার মাঝে, চীন মঙ্গোলিয়ার মাঝে রয়েছে। এরপরে 3 নম্বরে লেখো পেত্রা নগরী, পেত্রা নগরী, পেত্রা, পেত্রা নগরী, পেত্রা নগরী একটা পাহাড়ের একটা গায়ে একটি শহর, পাহাড়ের ভিতরে একটি শহর, পাহাড়ের ভিতরে একটি শহর। পেত্রা নগরী কোথায়? জর্ডানে, একটি প্রাচীন নগরী। কোথায়? জর্ডান, মধ্যপ্রাচ্যের রাষ্ট্র জর্ডানে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্র জর্ডান। 4 নম্বর লেখো কলোসিয়াম, 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 কলোসিয়াম কোথায়? কলোসিয়াম হচ্ছে রোম, ইতালি। কলোসিয়াম হলো কোথায়? রোম, ইতালি। এগুলো কিন্তু পরীক্ষা আসে, বারবার বলছি, এগুলো কিন্তু পরীক্ষা আসে। সমাজবিজ্ঞানের সরাসরি প্রশ্ন না, কিন্তু কিছু সম্পূরক প্রশ্ন লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি বলেছি বলতো? রোম, ইতালি। এই কলোসিয়াম কি? কলোসিয়াম হচ্ছে নাট্যশালা, নাট্যশালা। দেখে মনে হবে স্টেডিয়াম, কিন্তু এটি একটি নাট্যশালা, যেখানে 50,000 দর্শক একত্রে বসে যে কোনো শো দেখতে পারতো। এটি মূলত লাইভ যুদ্ধ হতো, লাইভ যুদ্ধ, গ্ল্যাডিয়েটরসের যুদ্ধ হতো, বাঘের সাথে মানুষের যুদ্ধ লাগিয়ে দেওয়া হতো। যতক্ষণ বাঘ মরতো না অথবা যতক্ষণ মানুষ মরতো না ততক্ষণ যুদ্ধ হতো। যে কোনো এক পক্ষ যতক্ষণ না মরবে ততক্ষণ কিন্তু লড়াই চলতো। সিংহের সাথে মানুষের, বাঘের সাথে মানুষের, মানুষে মানুষে যুদ্ধ লাগিয়ে দিয়ে রোমান সম্রাটরা এই যুদ্ধে বসে উপভোগ করতো। কোথায় বসে উপভোগ করতো বলতো? উপভোগ করতো কলোসিয়ামে বসে। এটা কিন্তু মূলত একটা নাট্যশালা, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে কলোসিয়ামের কথা বলছি। নাম্বার 5, 5 নম্বরটা লেখো চিচেন ইৎজা, চিচেন, চিচেন ইৎজা, পিৎজা না কিন্তু, চিচেন ইৎজা, চিচেন ইৎজা, চিচেন ইৎজা শহর, এটা একটি শহর, প্রাচীন শহর। এই শহরটি অবস্থিত মেক্সিকোতে, এটাও কিন্তু সপ্তাশ্চর্য, মেক্সিকো। এরপর নাম্বার 6, 6 নম্বর লেখো ক্রাইস্ট দ্য রেডিমার মূর্তি, ক্রাইস্ট, ক্রাইস্ট মানে খ্রিস্ট, যিশু খ্রিস্ট, ক্রিস্ট বা ক্রাইস্ট দা রেডিমার, দা রেডিমার মূর্তি, রেডিমার যিশু খ্রিস্টের মূর্তি পর্বতের উপরে রয়েছে। যিশু খ্রিস্টের মূর্তি কোথায় রয়েছে? পর্বতের উপরে। ক্রাইস্ট দ্য রেডিমার মূর্তি, এটা কিন্তু একটা মূর্তি। এই মূর্তিটা রয়েছে কোথায়? ব্রাজিলে, ব্রাজিলে রয়েছে ক্রাইস্ট দ্য রেডিমার মূর্তি। দেখবো মাঝে মাঝে এটা দেখায়, মাঝে মাঝে দেখবে এটা দেখায় ক্রাইস্ট দ্য কি বলেছি? রেডিমার, ক্রাইস্ট দ্য রেডিমার, ক্রাইস্ট দ্য রেডিমার মূর্তি, ক্রাইস্ট দ্য রেডিমার মূর্তি, ঠিক আছে? 7 নম্বর, 7 নম্বরটা, হ্যাঁ এবার হচ্ছে 7 নম্বরটা তোমরা লিখবা। এর মধ্যে দেখি আমরা টেকনিক্যাল একটু প্রবলেম হয়েছে, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ক্রাইস্ট দ্য রেডিমার মূর্তি কোথায়? ব্রাজিলে। লিখেছো?
ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি ব্রাজিল। আসবে হয়তো এখন, আসবে, তোমরা এই যে এসে গেছে। ক্রাইস্ট দ্য রিডিমার কোথায়? ব্রাজিলে। 7 নাম্বারটা, 7 নাম্বারটা লেখো হচ্ছে মাচু পিচ্চু। 7 নাম্বার কি বলেছি? মাচু পিচ্চু। 7 নাম্বারটা হলো মাচু, মাচু পিচ্চু বা মাচু পিচ্চু। মাচু পিচ্চুটা লিখবা হচ্ছে দক্ষিণ আমেরিকার রাষ্ট্র পেরুতে একটি শহর। মাচু পিচ্চু কি? পর্বতের উপরে একটি শহর। মাচু পিচ্চু হচ্ছে পর্বতের উপরে শহর, পর্বতের উপরে শহর, পর্বতের উপরে শহর। কোথায় আছে? পেরুতে, পর্বতের উপরে শহর। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কয়েকটা তোমরা ভালো করে পড়ে রাখবা। এর পাশাপাশি আর একটা বিশ্ব ঐতিহ্য পড়ে রাখতে পারো। তাহলে আমরা যে কয়টা বিশ্ব ঐতিহ্য পড়েছি এগুলো থেকেই কিন্তু প্রশ্ন বেশিরভাগ এসে থাকে। তাহলে তাজমহলটা ভালো করে পড়তে হয় কেন? কারণ তাজমহল একটি বিশ্ব ঐতিহ্য এবং এটি ভারতের উত্তর প্রদেশের আগ্রাতে রয়েছে। মূলত জায়গার নাম কি? আগ্রা। মূলত জায়গার নাম কি? আগ্রাতে রয়েছে, আগ্রা। আর আমরা তাজমহল ইতিহাসের মধ্যে পড়েছি 1632 থেকে 1653 সালে এটি নির্মাণ করা হয়েছে। মহাপ্রাচীর, কিসের মহাপ্রাচীর? গ্রেট ওয়াল। কার গ্রেট ওয়াল? চীনের গ্রেট ওয়াল। চীনের গ্রেট ওয়াল মূলত চীন এবং মঙ্গোলিয়ার মাঝে অবস্থিত, অর্থাৎ চীনারা মূলত মঙ্গোলিয়ার আক্রমণ থেকে রক্ষার জন্য, চীনারা মূলত মঙ্গোলিয়ার হাত থেকে রক্ষার জন্যই কিন্তু গ্রেট ওয়াল তৈরি করেছিল। এরপর পেত্রা নগরী। পেত্রা নগরী একটি পাহাড়ের ভিতর একটি নগরী, পাহাড়ের ভিতরে, পাহাড়ের ভিতর এবং পাহাড়ের গায়ে, যেটাই বলো, ভিতরে একটা নগরী, একটা শহর, প্রাচীন নগরী। এই পেত্রা নগরী কিন্তু কোথায় অবস্থিত? জর্ডানে অবস্থিত। তারপর কলসিয়াম। কলসিয়াম কি? রোম, ইতালি। ইতালি রাজধানী রোমে। এই কলসিয়াম মূলত একটা কি বলতো? নাট্যশালা, যেখানে গ্ল্যাডিয়েটর্স এর যুদ্ধ হতো, সরাসরি লাইভ যুদ্ধ হতো যেখানে। আচ্ছা, চিচেন ইৎজা। চিচেন ইৎজা একটি শহর যেখানে প্রচুর পরিমাণে মূর্তি, মাথার খুলি পাওয়া গিয়েছিল, চিচেন ইৎজা। এই চিচেন ইৎজা মেক্সিকোতে অবস্থিত, মেক্সিকো। ক্রাইস্ট, মানে ক্রাইস্ট কি? খ্রিস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের মূর্তি, দ্য রেডিমার। এই মূর্তিটি পর্বতের উপরে ব্রাজিলে রয়েছে, ব্রাজিলে রয়েছে। দেন হচ্ছে মাচু পিচ্চু। মাচু পিচ্চু অনেকবার এসেছে, পেরুতে অবস্থিত, পেরু। এটি মূলত ইনকা সভ্যতার একটি অংশ, এটি পর্বতের উপর একটি শহর। এই মাচু পিচ্চু কিন্তু ইনকা সভ্যতার একটি অংশ, ইনকা সভ্যতার কি বলেছি? একটি অংশ। আশা করি বুঝতে পেরেছো। এছাড়াও তোমরা যে জিনিসটা লিখে নিতে পারো সেটি হচ্ছে, তোমরা জানো যে যে তোমার ফারাও কুফুর পিরামিড আছে মিশরে, ফারাও কুফুর পিরামিড, ওটাও কিন্তু তোমার হচ্ছে একবার সপ্তাশ্চার্যের অন্তর্গত হয়েছিল, ফারাও কুফুর পিরামিড। ওটা এখন আর না পড়লেও চলবে, তোমরা এখন আপাতত এই কয়টা মনে রাখো। সবার লেখা হয়েছে? লেখা হলে আমরা সমাজ বিজ্ঞানের আবার মেইন একটা টপিকে, যেখান থেকে প্রশ্ন আসবেই, মেইন টপিকে ফিরে যাচ্ছি, যেটা তোমরা অলরেডি পড়েছো। এরপরেও আমি একটু দেখাই দিচ্ছি। সমাজ বিজ্ঞানের মেইন টপিক হচ্ছে আদিবাসী বা উপজাতি। এই উপজাতি সমাজবিজ্ঞানের মধ্যে কিন্তু বড় একটা অংশ জুড়ে আছে, উপজাতি। উপজাতি ও উপজাতি ও উপজাতীয় সংস্কৃতি, সংস্কৃতি, উপজাতি ও উপজাতীয় সংস্কৃতি। উপজাতিও গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসবে, তোমরা পড়েছো নর্মাল পড়ার মধ্যে। সংস্কৃতিও গুরুত্বপূর্ণ, সংস্কৃতি থেকেও প্রশ্ন আসার পসিবিলিটি খুব আছে। এই দুইটি টপিক থেকে তুমি যদি দুইটা থেকে নাও পাও, আবার বলছি, দুইটা থেকে যদি নাও পাও, তাহলে অবশ্যই যে কোনো একটা থেকে হলেও প্রশ্ন পাবা, একদম নিশ্চিত থাকতে পারো, একদম নিশ্চিন্তে থাকতে পারো যে উপজাতি থেকে নাই আসবে না সংস্কৃতি থেকে আসবে, তবে দুইটা থেকে আসার পসিবিলিটি আছে। কিন্তু প্রত্যেক বছর যে কোনো একটা পার্ট থেকে প্রশ্ন আসবেই। তো উপজাতি তোমরা পড়েছো অলরেডি, যে বাংলাদেশে উপজাতি আছে কতটি? 50টি আছে। এই 50টি উপজাতির মধ্যে তোমাদের যে কয়টা আমি পড়তে বলেছিলাম সেটি হচ্ছে চাকমা, চাকমা, মারমা, যে কয়টা পড়তে বলেছি, চাকমা, মারমা, সাঁওতাল, সাঁওতাল, চাকমা, মারমা, সাঁওতাল, গারো, গারো, হাজং, গারো, হাজং, ত্রিপুরা, ত্রিপুরা, দেন হচ্ছে মণিপুরি, মণিপুরি, রাখাইন, রাখাইন,
এরপর হলো রাজবংশী, রাজবংশী, পাঙ্গন। কি বলেছি বলতো? পাঙ্গন উপজাতি, পাঙ্গন উপজাতি। আর একটা বিষয় তোমরা এখানে উল্লেখ করতে পারো, লিখে রাখতে পারো, সেটি হচ্ছে পাঙ্গন বলি বা পাঙ্গন বলি আমরা। আর একটা আছে লাউয়া, ওটা না পড়লেও চলবে আপাতত। তাহলে চাকমা, মারমা, সাঁওতাল, গারো, হাজং, ত্রিপুরা, মণিপুরি, রাখাইন, রাজবংশী। ঠিক আছে, এরপরে তোমরা এখান থেকে আপাতত এই কয়টা পড়লেই চলে, এর মধ্যেই কমন পড়ে যায়। তারপর ওরাও উপজাতির উপর, ওরাও, ওরাও উপর, ওরাও। আর একটা মুরো, মুরো উপজাতি, মুরো উপজাতি। একটা বম উপজাতি, বম, বম চাক, বম চাক। এই কয়েকটা উপজাতি 50টার মধ্যে যদি তোমরা পড়তে পারো। এখন ভাইয়া এই যে উপজাতি যে আপনি লিখে দিলেন, এই উপজাতি থেকে প্রশ্ন কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোন কোন প্রশ্ন আসতে পারে, সে প্রশ্নটা হচ্ছে ফ্যাক্ট। প্রশ্ন হচ্ছে প্রথম কথা, এদের বৈশিষ্ট্য ভিত্তিক প্রশ্ন আসতে পারে। এদের বৈশিষ্ট্য, যে কোন উপজাতি বড়, কোন উপজাতি শিক্ষিত। ঠিক আছে, বৈশিষ্ট্য ভিত্তিক প্রশ্ন ধরন হতে পারে কি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বলতে বোঝানো হচ্ছে যেমন সবচেয়ে বেশি কোন উপজাতি, চাকমা, তাই না, বৈশিষ্ট্য ভিত্তিতে। যেমন মুসলিম উপজাতি কোনটা, পাঙ্গন। পাঙ্গন কি উপজাতি বলো তো? মুসলিম উপজাতি। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে এখান থেকে আসতে পারে আবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসতে পারে কি, পারিবারিক কাঠামো, পারিবারিক কাঠামো, পারিবারিক কাঠামো আসতে পারে। তবে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পারিবারিক কাঠামো, অর্থাৎ বসবাস, বসবাস, পারিবারিক কাঠামো আর উৎসব। এই তিনটা টপিক পড়লেই কমন পড়বে। বসবাস, পারিবারিক কাঠামো, উৎসব। বসবাস, পারিবারিক কাঠামো, উৎসব। তাহলে এই উপজাতিগুলো কোথায় বসবাস করে, তাদের বসবাস সম্পর্কে জানবা। পারিবারিক কাঠামো, কোনটা পিতৃতান্ত্রিক, কোনটা মাতৃতান্ত্রিক, অর্থাৎ কোনটা পিতা প্রধান, কোনটা মাতা প্রধান। একদম সহজ, তোমরা এটা জানো। মাত্র তোমার হচ্ছে দুইটা মাতৃতান্ত্রিক পড়লে, বাকি সবই পিতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক দুইটা কি আমরা মনে রাখবো হচ্ছে গারো, গারো আর কি খাসিয়া। গারো খাসিয়া বাদে, গারো খাসিয়া বাদে সবগুলোই কিন্তু পিতৃতান্ত্রিক। এই দুইটা শুধু কি বলতো, মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক পরিবার মানে মা প্রধান পরিবার। ঠিক আছে, তাহলে উপজাতির তিনটা সেক্টর পড়লে চলবে, উপজাতির তিনটা সেক্টর পড়লে চলবে, তিনটা সেক্টর, তিনটা প্যাটার্ন পড়লে চলবে। পারিবারিক কাঠামো, বসবাস আর হচ্ছে উৎসব। লিখেছো সবাই? লেখা হয়েছে। তো আমরা উপজাতি থেকে কিন্তু প্রশ্ন পাওয়ার পসিবিলিটি আমাদের অনেক বেশি, অনেক। এবার হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি কি, সংস্কৃতি কি বা সংস্কৃতির যে সংজ্ঞা এক দুইটা পড়বা ভালো করে। সংস্কৃতি কাকে বলে? সংস্কৃতি আমরা জানি, সংস্কৃতি হলো মানুষের জীবন প্রণালী। সংস্কৃতি হলো মানুষের জীবন প্রণালী, জীবন প্রণালী, জীবন প্রণালী। তাহলে সংস্কৃতি কি? সংস্কৃতি হলো মানুষের জীবন প্রণালী। এটা হচ্ছে টেইলরের একটা সংজ্ঞা। কালচার ইজ এ ওয়ে অফ লাইফ, কালচার ইজ এ ওয়ে অফ লাইফ। আমরা এইভাবে লিখছি কালচার, কালচার, কালচার ইজ এ ওয়ে অফ লাইফ। কালচার ইজ এ কি বলেছি, ওয়ে অফ লাইফ। এখন এই যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতির সংজ্ঞা পড়বা বা কোনগুলো সংস্কৃতি, সংস্কৃতির উপাদান পড়বা, সংস্কৃতির উপাদান পড়বা তোমরা। যেখান থেকে প্রশ্ন আসে সেটি হচ্ছে সংস্কৃতির উপাদান পড়বা, উপাদান, যে কোনটি সংস্কৃতির উপাদান, কোনটি সংস্কৃতির উপাদান নয়। তাহলে এই সংস্কৃতির উপাদান পড়লে একটা প্রশ্ন কমনের পসিবিলিটি আছে, কোনটি সংস্কৃতির উপাদান, কোনটি সংস্কৃতির উপাদান নয়। ঠিক আছে, তাহলে ভাইরা তোমরা বলো তো দেখি, এই যে আমরা কথা বলছি আরেকটা তথ্য, সংস্কৃতির প্রধান উপাদান, সংস্কৃতির, সংস্কৃতির প্রধান উপাদান, প্রধান, সংস্কৃতির প্রধান উপাদান হলো ভাষা। আমরা মনে রাখবো সংস্কৃতির প্রধান উপাদান কোনটি, হলো ভাষা। তাহলে সংস্কৃতির প্রধান উপাদান কোনটি, ভাষা। এই যে আমাদের ভাষা, পোশাক পরিচ্ছদ, এই যে আমাদের ভাষা, পোশাক পরিচ্ছদ, আমাদের আচার অনুষ্ঠান, সবকিছু কিন্তু আমাদের কি সংস্কৃতি। তো এই সংস্কৃতির থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, প্রথম কথা হলো সংস্কৃতির প্রধান উপাদান কোনটি, ভাষা। আবার আসতে পারে সংস্কৃতির উপাদান কোনটি,
উপাদান নয় কোনটি, আসতে পারে উপাদান কোনটি, উপাদান নয় কোনটি। তো তোমরা সংস্কৃতির উপাদানগুলো, হ্যাঁ দেখা যাচ্ছে না? আচ্ছা ভাইয়া অফটা লেখেন নাই, আচ্ছা লিখে নেন, লিখে নাও, বড় ব্যাপার। কালচার ইজ এ ওয়ে অফ লাইফ, ওয়ে অফ লাইফ, ঠিক আছে। তো সবাই আশা করি লিখে নিয়েছো। তাহলে সংস্কৃতির উপাদান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি, মনে রাখবা। আচ্ছা সংস্কৃতি থেকে পড়বা তোমরা। এরপর সমাজ বিজ্ঞানের কয়েকজন সমাজ বিজ্ঞানী পড়বা, সমাজ বিজ্ঞানী সম্পর্কে পড়বা, সমাজ বিজ্ঞানী সম্পর্কে পড়ার চেষ্টা করবা। একদম বিস্তারিত কয়েকজন সমাজ বিজ্ঞানী সম্পর্কে তোমরা অবশ্যই পড়ার চেষ্টা করবা। তো তোমাদের প্রথমে বলেছিলাম যে দ্য প্রিন্স গ্রন্থটি কার বলো তো? প্রিন্স, প্রিন্স গ্রন্থটি কার? প্রিন্স গ্রন্থটি কার? দ্রুত উত্তর করো। প্রিন্স গ্রন্থটি কার? একজন ব্যক্তির নাম আমরা গতকালকে নিয়েছিলাম। প্রিন্স গ্রন্থটি কার? প্রিন্স, প্রিন্স গ্রন্থটি কার? ম্যাকাইভার, তাই না? ম্যাকাইভার। কার কার নামটা আমরা পড়তে পারি? ম্যাকাইভার, ইনি কিন্তু একজন সমাজবিজ্ঞানী। ম্যাকাইভার, ম্যাকাইভার, ম্যাকাইভার একজন সমাজবিজ্ঞানী, মনে রাখবা। এই ম্যাকাইভারের হচ্ছে ওটা ম্যাকাই ভ্যালি ছিল, দুঃখিত, এটা হচ্ছে ম্যাকাইভার আর ওটা ছিল ম্যাকাই ভ্যালি। এই দুইটা কিন্তু এক না, এটা লিখে দেই, দেখো এখনই কিন্তু প্যাচ লেগে গেছিল। একটা হচ্ছে ম্যাকাই ভ্যালি, একটা হলো ম্যাকাই ভ্যালি, ইনি কিন্তু না। এই ম্যাকাই ভ্যালি কিন্তু একজন দার্শনিক, ইনি কিন্তু একজন দার্শনিক, ঠিক আছে, দুটা কিন্তু ভিন্ন। আর এই যে ম্যাকাইভার, ম্যাকাইভার ইনি কিন্তু সমাজবিজ্ঞানী। দুটার মধ্যে কিন্তু অনেকে প্যাচ লাগায়, দেখো আমিও কিন্তু বলতে বলতে কিন্তু তোমার হচ্ছে প্রায় ওইরকম কিছু একটা বলে ফেলছিলাম। সমাজ বিজ্ঞানী, তাহলে একটা হচ্ছে ম্যাকাই ভ্যালি আর একটা হচ্ছে কি ম্যাকাইভার। তাহলে কে সমাজ বিজ্ঞানী, ম্যাকাই ভ্যালি নাকি ম্যাকাইভার? ম্যাকাই ভ্যালি নাকি ম্যাকাইভার? দ্রুত উত্তর করো, কে সমাজ বিজ্ঞানী? দ্রুত, সবাই দ্রুত উত্তর করো। ম্যাকাই ভার, কিন্তু ম্যাকাই ভার, ঠিক আছে। আচ্ছা সমাজবিজ্ঞানীর মধ্যে তোমরা আর যেটা পড়বা কার্ল মার্কস, কার্ল মার্কস থেকে প্রশ্ন আসতে পারে। কার্ল মার্কস, কার্ল মার্কস কি? কার্ল মার্কস হচ্ছে, এনার বাড়ি কোথায়? জার্মানিতে। এই কার্ল মার্কস তিনি হচ্ছে সমাজতন্ত্রের জনক, সমাজতন্ত্রের জনক। এই জায়গা কিন্তু বুঝবা, ইনি হলো সমাজতন্ত্রের জনক, সমাজতন্ত্র। বাট আমরা যে কথা বলি সেটি হচ্ছে অগাস্ট কোথকে। তাহলে অগাস্ট কোথ হচ্ছে, অগাস্ট কোথ, অগাস্ট কোথ ইনি কিন্তু সমাজ বিজ্ঞানের জনক। অগাস্ট কোথ, অগাস্ট কোথ হচ্ছে সমাজ বিজ্ঞানের জনক। সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান যে বিজ্ঞানটা আমরা আজকে পড়ছি, বিজ্ঞানের জনক। আর সমাজতন্ত্র এটা একটা অর্থ ব্যবস্থা, সমাজতন্ত্র একটা কি? অর্থ ব্যবস্থা, একটা অর্থ ব্যবস্থা, একটা কি? অর্থ ব্যবস্থা, আমরা অর্থনীতির মধ্যে পড়েছি। এই সমাজতন্ত্রের জনক হচ্ছে কার্ল মার্কস, আর অগাস্ট কোথ হচ্ছে সমাজ বিজ্ঞানের জনক, প্যাচ লাগাবা না। আর ম্যাকাই ভ্যালি হলো একজন দার্শনিক, আর ম্যাকাইভার কিন্তু একজন সমাজ বিজ্ঞানী, ঠিক আছে। আর একজন ব্যক্তি অনেক গুরুত্বপূর্ণ, এমিল, সমাজ বিজ্ঞানী এমিল ডুরখেইম, ইনার সংজ্ঞা পরীক্ষা আসে। ডুরখেইম, এমিল ডুরখেইম, ইনার সংজ্ঞা পরীক্ষা আসে। ইনি যে সমাজ নিয়ে যে সংজ্ঞাগুলো দিয়েছেন তার সংজ্ঞাগুলো কিন্তু পরীক্ষা আসে। এমিল ডুরখেইম, বা পরীক্ষা আসতে পারে নিচের কোনজন সমাজ বিজ্ঞানী, নিচের কোনজন সমাজ বিজ্ঞানী নয়, এমিল ডুরখেইম। কি বলেছি? এমিল ডুরখেইম। আরেকজন আছে হচ্ছে ম্যাক্স ওয়েবার, ম্যাক্স ওয়েবার, ম্যাক্স, এখানে লিখি না কারণ এখানে তো অন্য কিছু লিখে রেখেছি, এটা আলাদা জিনিস। আর একটা লিখছি ম্যাক্স ওয়েবার, ম্যাক্স ওয়েভার, ম্যাক্স ওয়েভার বা ম্যাক্স ওয়েবার লিখলে হয়। ম্যাক্স ওয়েবার, ম্যাক্স ওয়েবার, ম্যাক্স ওয়েবার হচ্ছে তোমার আমলাতন্ত্রের জনক, আমলাতন্ত্র, আমলাতন্ত্রের জনক, আমলাতন্ত্রের জনক।
তাহলে কাকে আমলাতন্ত্রের জনক বলা হয়? বলো, কাকে আমলাতন্ত্রের জনক বলা হয়? দ্রুত করো, কাকে আমলাতন্ত্রের জনক বলা হয়? এই কয়েকজন সমাজবিজ্ঞানী সম্পর্কে যদি তুমি পড়ো, তুমি নিশ্চিত থাকতে পারো যে এই কয়েকজন সম্পর্কে যদি একটু জানো, যেমন ম্যাকাইভার সম্পর্কে জানো একটু ভালো করে, একটু দেখো, একটু ঘাটাঘাটি করো ম্যাকাইভার সম্পর্কে, ম্যাকাইভার কোন দেশের সমাজবিজ্ঞানী, ম্যাকাইভারের সংজ্ঞাগুলো একটু দেখো, তারপর ম্যাকাইভারের কোনো গ্রন্থ আছে নাকি সেটা দেখো। এরপর হচ্ছে কার্ল মার্কস। কার্ল মার্কস হচ্ছে সমাজতন্ত্রের জনক, ওনার বাড়ি জার্মানিতে, ওনার সম্পর্কে একটু দেখো, সমাজতন্ত্র কাকে বলে, সমাজতন্ত্রের জনককে, ইনি একজন সমাজতন্ত্রের জনক। অগাস্ট কোত, ফ্রান্সে বাড়ি তার, ফরাসি একজন সমাজবিজ্ঞানী, ফ্রান্সে বাড়ি, যাকে সমাজবিজ্ঞানের জনক বলা হচ্ছে। তার সংজ্ঞা দেখো, তিনি যে সমাজবিজ্ঞানের জনক হলেন, তিনি এমন কি সংজ্ঞা দিয়েছেন বা তিনি সমাজ নিয়ে এমন কি কাজ করেছেন সমাজবিজ্ঞানে, তাকে সমাজবিজ্ঞানের জনক বলা হচ্ছে। অগাস্ট কোত সম্পর্কে ভালো করে দেখো। এমিল ডুরখেইম, সমাজবিজ্ঞানের আমি দেখেছি যে অগাস্ট কোতের চেয়েও আধুনিক আধুনিক সংজ্ঞা প্রদান করেছে কি এমিল ডুরখেইম। এমিল ডুরখেইম সম্পর্কে জানার চেষ্টা করো, তার কোনো গ্রন্থ আছে নাকি বা তিনি কোন সংজ্ঞা দিয়েছেন। এবার ম্যাক্স ওয়েবার, ম্যাক্স ওয়েবারকে বলা হচ্ছে কি আমলাতন্ত্রের জনক, কি বলা হচ্ছে? আমলাতন্ত্রের জনক। সমাজবিজ্ঞান থেকে এই কয়েকজন ব্যক্তি সম্পর্কে তোমাদের আমি বলছি, আবার বলছি, যারা সমাজবিজ্ঞান থেকে কমন পেতে চাও তারা আজ রাতের মধ্যে এই কয়েকজন সমাজবিজ্ঞানী সম্পর্কে, এদের সংজ্ঞা, এদের গ্রন্থ সম্পর্কে মোটামুটি লিখে নোট করে আমাকে দেখাইতে পারো। ঠিক আছে, নোট করে তোমরা অবশ্যই আমাকে দেখাইতে পারো, আমি দেখে দিব যে ঠিকঠাক আছে কিনা। তাহলে কয়জন সমাজবিজ্ঞানী? আবার পরীক্ষা হুবহু প্রশ্ন আসতে পারে, নিচের কোনজন সমাজবিজ্ঞানী বা নিচের কোনজন সমাজবিজ্ঞানী নন। এবার সমাজ বিজ্ঞানীর যে বিষয়টা আমরা এখানে লিখে দিলাম, সবাই কি বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার কিনা? আমরা সমাজ বিজ্ঞানী সম্পর্কে, আমি এখানে কমেন্ট দেখতে পারি না, ফোন বের করতে হচ্ছে, সমাজ বিজ্ঞানী সম্পর্কে তোমরা লিখতে পারবা কিনা, মানে পড়তে পারবা কিনা, সমাজ বিজ্ঞানী সম্পর্কে আমাদের পড়ার একটা যোগ্যতা হয়েছে কিনা, দ্রুততর করো, সবাই পড়তে পারবা কিনা? আলহামদুলিল্লাহ, আমরা সমাজ বিজ্ঞানী সম্পর্কে পড়তে পারবো বা সেই পড়ার যোগ্যতা কিন্তু আমাদের হয়েছে। তাহলে তোমরা যারা চান্স পেতে চাও, তারা যদি এই কয়েকটা জিনিস যা যা দিয়েছি, সমাজ বিজ্ঞান থেকে যা যা দিয়েছি, যদি এই কয়েকটা জিনিস তোমরা যদি ভালো করে তারপর হচ্ছে আর একটা জিনিস এখানে লেখা যায়, একটা একটা লিখে দেওয়া যায়, সেটি হচ্ছে লেখো বিশ্বায়ন। সমাজ বিজ্ঞানে একটা অধ্যায় আছে বিশ্বায়ন, বিশ্বায়ন বা যাকে বলি গ্লোবালাইজেশন, একটা অধ্যায় আছে গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। এখন তোমাদের কাছে প্রশ্ন যে বিশ্বায়নটা কি? বিশ্বায়ন হচ্ছে, আমরা জানি যে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন, এখানে কয়েকটা বিষয় আমরা মনে রাখবো যে অর্থনীতি অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের যে পণ্য, অর্থাৎ পুরো বিশ্বকে কানেক্টেড করা, পুরো বিশ্বকে কি করা? একত্রিত করা, কানেক্ট করা। ঠিক আছে, মূলত এটা অর্থনীতির সাথে বেশি জড়িত, তারপরেও তোমাদের সমাজবিজ্ঞানের মধ্যে বিশ্বায়ন শব্দটা কিন্তু আসে। তোমাদের কাছে প্রশ্ন যে গ্লোবালাইজেশনের ধারণা কে দিয়েছেন? দ্রুত করো, গ্লোবালাইজেশনের ধারণা কে দিয়েছেন? দ্রুত। বিশ্বায়নের ধারণা দিয়েছেন কে? বিশ্বায়নের ধারণা দিয়েছেন কে? দ্রুত উত্তর করো, বিশ্বায়নের ধারণা দিয়েছেন কে? দেখি কে উত্তর করতে পারো। অথবা তোমরা বিশ্বায়নের সংজ্ঞা লিখতে পারো, অথবা বিশ্বায়নের যে ধারণা আছে, ঠিক আছে, বিশ্বায়নের জনকের নাম লিখতে পারো তোমরা, যে বিশ্বায়নের জনককে, বিশ্বায়নের জনককে। তোমরা কি পিটার সাদারল্যান্ডের নাম শুনেছো বিশ্বায়নের জনক? আচ্ছা, বিশ্বায়নের জনকের যে আমরা প্রথম প্রশ্ন কি বলেছিলাম? প্রথম প্রশ্ন বলেছিলাম বিশ্বায়নটা অ্যাকচুয়ালি কি। বিশ্বায়নটা হচ্ছে যে বিশ্বের অর্থনীতি রাজনীতি, অর্থনীতি কি বলেছি? রাজনীতি ও সংস্কৃতির একত্রীকরণ, অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির একত্রীকরণ, একত্রীকরণ অর্থাৎ যে একত্রীকরণ অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে এরকম যে বাংলাদেশের রাজনীতি মানে এটা পুরো বিশ্ব সাথে রিলেটেড হবে, আমেরিকার রাজনীতি পুরো বিশ্বের সাথে রিলেটেড হবে,
অর্থাৎ পুরো রাজনীতি শুধু দেখা নির্দিষ্ট একটা দেশেই সীমাবদ্ধ থাকবে তার রাজনীতি এমন না, পুরো বিশ্বের সাথে কানেক্টেড থাকবে। আবার অর্থনীতি, যে একটা অর্থনীতি আমেরিকার অর্থনীতি সেটা পুরো বিশ্বের সাথে কানেক্টেড হবে। দেখো যে আমাদের দেশের অর্থনীতি পুরো বিশ্বের সাথে কানেক্টেড হবে, অর্থাৎ পুরো বিশ্বকে একটা প্ল্যাটফর্ম চিন্তা করা, পুরো বিশ্বকে ছোট করে চিন্তা করা, একটা প্ল্যাটফর্মে চিন্তা করা, একটা প্ল্যাটফর্মে চিন্তা করা, অর্থাৎ বিশ্বের অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির একত্রীকরণকে কি বলা হয়? তোমাদের কাছে প্রশ্ন, বিশ্বের অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির একত্রীকরণকে কি বলা হয়? বিশ্বের অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির একত্রীকরণকে কি বলা হয়? দ্রুত উত্তর করো সবাই, দ্রুত। বিশ্বের অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির একত্রীকরণকে কি বলা হয়? একত্রীকরণকে কি বলা হয়? একত্রীকরণকে কি বলা হয় বলো তো? কমেন্ট দেখা যায় না কেন? একত্রীকরণকে কি বলা হয়? দ্রুত উত্তর করো। বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন। এখন গ্লোবালাইজেশন থেকে কি প্রশ্ন আর হতে পারে? গ্লোবালাইজেশন, হ্যাঁ, গ্লোবালাইজেশন থেকে প্রশ্ন হতে পারে এরকম, এখন দেখা যাচ্ছে গ্লোবালাইজেশন থেকে প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে গ্লোবালাইজেশনের উপাদান কি কি, এর উপাদানগুলো পড়বা। গ্লোবালাইজেশনের উপাদান পড়বা, যে উপাদান কি কি, গ্লোবালাইজেশনের মধ্যে যে উপাদান আছে উপাদান কি কি, পরীক্ষা আসতে পারে গ্লোবালাইজেশন উপাদান কি, উপাদান নয় কোনটি, গ্লোবালাইজেশন। আর একটা তথ্য লিখে রাখতে পারো, বিশ্বগ্রাম তথ্যের প্রবক্তাকে। বিশ্বগ্রাম তথ্য, এই যে বিশ্বগ্রাম তথ্য, বিশ্বগ্রাম গ্রাম তত্ত্বের, বিশ্বগ্রাম তত্ত্বের প্রবক্তাকে, প্রবক্তা, বিশ্বগ্রাম তত্ত্বের প্রবক্তাকে আমরা জানি মার্শাল ম্যাকলুহান। এটা কিন্তু পরীক্ষা আসে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। মার্শাল ম্যাকলুহান, ম্যাকলুহান কি বলেছি? মার্শাল ম্যাকলুহান, ঠিক আছে? তাহলে তোমরা বলো মার্শাল কি বলেছি? ম্যাকলুহান, ঠিক আছে? বিশ্ব গ্রাম তত্ত্বের প্রবক্তাকে, দ্রুত উত্তর করো। বিশ্ব গ্রাম তত্ত্বের প্রবক্তাকে, বিশ্বর গ্রাম তত্ত্বের প্রবক্তাকে, দেখি কে উত্তর করতো? বিশ্বগ্রাম তত্ত্ব। এই গ্লোবালাইজেশনেরই কিন্তু একটা ধারণা হচ্ছে বিশ্বগ্রাম তত্ত্ব, পুরো বিশ্বকে একটি গ্রামের মতো চিন্তা করা, পুরো বিশ্বকে কি একটি গ্রামের মতো চিন্তা করা, একটা একটি ভিলেজের মতো চিন্তা করা, একটা ভিলেজ চিন্তা করা। তাহলে পুরো বিশ্বকে, পুরো বিশ্বের গ্রাম, বিশ্বকে একটি গ্রামে কল্পনা করেছেন, একটি গ্রামের সাথে তুলনা করছেন, যে পুরো বিশ্ব কানেক্টেড হবে। যে দেখা যাচ্ছে ওই ব্রাজিলের বা আর্জেন্টিনার সংস্কৃতিকে আমরা অপরিচিত সংস্কৃতি যদি না ভাবে, অপরিচিত, যে ওই সংস্কৃতির সাথে যাতে আমরা কানেক্টেড হতে পারি, সেই মধ্যপ্রাচ্যের সৌদি আরবের সংস্কৃতি আমরা কানেক্টেড হতে পারি, মানে সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, পুরো বিশ্বের সংস্কৃতি, রাজনীতিকে একত্রে এক প্ল্যাটফর্মে এনে ছোট করে দেখা যাচ্ছে, দেখাকে আমরা বলছি কি? বিশ্ব গ্রাম তত্ত্ব বলছি, বা বিশ্বায়ন বলছি, বা কি বলছি? গ্লোবালাইজেশন বলছি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এখন আবার দেখতে পাচ্ছি না, প্রশ্ন করেছি বিশ্ব গ্রাম তত্ত্বের প্রবক্তাকে মার্শাল ম্যাকলুহান, মার্শাল ম্যাকলুহান, ঠিক আছে? মার্শাল ম্যাকলুহান, উত্তর করতে সবাই। মার্শাল ম্যাকলুহান, মার্শাল ম্যাকলুহান। এখানে উন্তস্তও দিতে পারো, এখানে আবার তুমি এখানে উন্তস্তও দিতে পারো, অথবা তুমি এখানে হান দিতে পারো, ম্যাকলুহান, তবে ম্যাকলুহান দিলে ভালো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তবে এখান থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি আছে, অনেক বেশি আছে, মনে রাখবা। এটাকে আমি 3 স্টার দিয়ে রাখছি, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এই হচ্ছে বিষয়। ইনশাআল্লাহ যদি প্রশ্ন কমন পড়ে, আর একটা জিনিস এখানে সমাজের যে বিষয়টা থাকে, আর একটা জিনিস এখানে লিখেছো কিনা, এটা কিন্তু 5 স্টার তুমি দিতে পারো, এই প্রশ্নটা আসার পসিবিলিটি আছে। বিশ্বগ্রাম তত্ত্ব, বিশ্বায়ন, আর বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের উপাদান কি কি, এই উপাদান থেকে কিন্তু প্রশ্ন আসার, বিশ্বায়ন কিসের ফলে বিশ্বায়ন হচ্ছে, বিশ্বায়নের তোমার হচ্ছে উপাদানগুলো কি কি, ঠিক আছে, এলিমেন্ট গুলো কি কি, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এখন আমরা সর্বশেষ সমাজবিজ্ঞানের সর্বশেষ সাজেশন বা সমাজবিজ্ঞানের সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে তোমরা যে কাজটি করতে পারো, যে এটা হচ্ছে নৈতিকতা। কি? নৈতিকতা, নৈতিকতা, মূল্যবোধ, মূল্যবোধ, নৈতিকতা, মূল্যবোধ, ঠিক আছে? এই যে নৈতিকতা ও মূল্যবোধ,
এই দুইটি বিষয় সম্পর্কে ধারণা, এদের সম্পর্কে ধারণা ধারণা যে কাকে বলে, যে এর মূল্যবোধ কি, নৈতিকতা কি, এবং উৎপত্তি, যে মূল্যবোধের উৎপত্তি কিভাবে হয়, নৈতিকতা কিভাবে সৃষ্টি হয়। ঠিক আছে, উৎপত্তি বা সৃষ্টি এই দুটি জিনিস মানুষের ভিতরে কিভাবে, কোথায় থেকে সৃষ্টি হয়। যে নৈতিকতা, নৈতিকতা ও মূল্যবোধ সৃষ্টি, সৃষ্টি কোথায় থেকে হয়, কোথায় থেকে হয়। ঠিক আছে, কোথায় থেকে হয়, কোথায় থেকে কিভাবে হয়। তাহলে সৃষ্টি অর্থাৎ এটা না পড়লে চলবে, না পড়লে চলবে বলতে এটা না লিখলেও চলবে। তাহলে নৈতিকতার যে নৈতিকতা ও মূল্যবোধ, এই মূল্যবোধের সম্পর্কে বেশি আসার সম্ভাবনা রয়েছে। মূল্যবোধ কত ধরনের, কত ধরনের, উৎপত্তি, যে মূল্যবোধের উৎপত্তিটা হয় কোথায়। ঠিক আছে, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, এই যে মূল্যবোধের যে ধরনটা, ঠিক আছে, ধরনটা পড়বা, কত ধরনের ধরনটা পড়বা, এবং কোন ধরনের মূল্যবোধের উৎপত্তিটা কোথায় হয়। আর নৈতিকতা তো বোঝোই, নৈতিকতা কি, নৈতিকতা হচ্ছে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটা বুঝতে পারাটাই হচ্ছে নৈতিকতা। যে বুঝতে পেরে ভালোটা করাই হচ্ছে নৈতিকতা। এটা অন্যায়, এটা আমি করবো না, এটা ন্যায়, এটা আমি করতে পারি, এটা খারাপ, এটা আমি করব না, এটা ভালো, এটা আমি করতে পারি। এই যে ন্যায় অন্যায় বুঝে যে কাজ করা, সেটাই কিন্তু নৈতিকতা। ঠিক আছে, এই নৈতিকতা সম্পর্কে জানবা, এবং কি বলেছি, মূল্যবোধ সম্পর্কে জানবা। মূল্যবোধ, মূল্যবোধ কত ধরনের মূল্যবোধ হয়, মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ কি বা ধর্মীয় মূল্যবোধ, এই মূল্যবোধ এর প্রভাব, মূল্যবোধের দেখা যাচ্ছে এটা, এই মূল্যবোধের তোমার হচ্ছে পারিবারিক ভাবে কি মূল্যবোধ শিখি আমরা, ধর্মীয় ভাবে, ধর্ম থেকে কি মূল্যবোধ কিভাবে আমরা অর্জন করি, বা সমাজ থেকে কিভাবে মূল্যবোধটা অর্জন করি, এই মূল্যবোধ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবা। ঠিক আছে, মূল্যবোধ ও নৈতিকতা। তোমাদের সমাজবিজ্ঞান সম্পর্কে এতটুকুই, সমাজবিজ্ঞান সম্পর্কে আর বেশি কিছু না, যতটুকু দিয়েছি এতটুকুই পড়লেই হবে, এতটুকু পড়লেই হবে। ঠিক আছে, এতটুকু যতটুকু দিয়েছি এতটুকু তোমরা পড়বা, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ে যাবে। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? কমেন্ট করে জানাও সবাই বুঝতে পেরেছো কিনা, আমাকে কমেন্ট করে জানাও বুঝতে পেরেছো কিনা দ্রুত, যে তোমরা বুঝতে পেরেছো কিনা। সবাই বুঝতে পেরেছো কিনা, দ্রুত উত্তর করো। আচ্ছা, এতটুকু পড়লেই চলবে ইনশাল্লাহ, এতটুকু যদি পড়ো তারপরে কমন পড়ে যাবে, এর মধ্যে আসবে যা পড়িয়েছি সমাজবিজ্ঞান যদি পড়ো এর মধ্যে আসবে। তবে কিছু দায়িত্ব কিন্তু তোমার উপর দিয়ে দিয়েছি, যেমন নৈতিকতার সম্পর্কে দায়িত্ব দিলাম, মূল্যবোধ, মূল্যবোধ কত ধরনের, উৎপত্তি, ঠিক আছে, এগুলো কিন্তু তোমার উপর অনেক অংশে দায়িত্ব দিয়েছি, তোমাকে কিন্তু পড়তে হবে। আচ্ছা, একজন বলেছে যে ভাইয়া আহ ভাইয়া হচ্ছে বিশ্বায়নের, গ্লোবালাইজেশনের জনক কে? গ্লোবালাইজেশনের জনক কে মানে বিশ্বায়নের জনক না, বিশ্বায়নের জনক কে, ওর প্রশ্ন ছিল বিশ্বায়নের জনক কে বা গ্লোবালাইজেশনের জনক কে। জনক হচ্ছে পিটার, পিটার সাদারল্যান্ড, সাদারল্যান্ড, পিটার কি বলেছি, সাদারল্যান্ড। আজকে কি নেটের প্রবলেমের কোনো আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না মনে হয় নাকি। পিটার কি বলেছি, সাদারল্যান্ড, পিটার সাদারল্যান্ড এই বিশ্বায়নের জনক বা তোমার হচ্ছে গ্লোবালাইজেশনের জনক। আর এই বিশ্ব গ্রাম তত্ত্বের জনক ম্যাকলুহান, ম্যাকলুহান। বিশ্ব গ্রাম তত্ত্ব, গ্লোবাল ভিলেজ যাকে বলি, ওই গ্রাম তত্ত্বর যে আমরা সংজ্ঞা, গ্লোবাল ভিলেজ যাকে বলছি গ্রাম তত্ত্ব, ওই গ্রাম তত্ত্ব, বিশ্ব গ্রাম তত্ত্ব, বিশ্ব গ্রাম তত্ত্ব, গ্রাম তত্ত্ব, এই বিশ্বগ্রাম তত্ত্বের ইংরেজি কি, সেটা হচ্ছে তোমার গ্লোবাল ভিলেজ, গ্লোবাল ভিলেজ, গ্লোবাল ভিলেজ। এর প্রবক্তা কিন্তু তোমার হচ্ছে মার্শাল ম্যাকলুহান, যেটা লিখে দিয়েছিলাম, মার্শাল ম্যাকলুহান এটা। আর এইটা হচ্ছে বিশ্বায়ন তথা গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন। এই গ্লোবালাইজেশনের প্রবক্তাকে বা গ্লোবালাইজেশনের ফাদার কাকে বলা হয় বা জনক কাকে বলে, পিটার সাদারল্যান্ড। তাহলে এই মার্শাল ম্যাকলুহান আর পিটার সাদারল্যান্ড সম্পর্কে ভালো করে দেখবা। ঠিক আছে,
ওকে, তাহলে আমরা বেসিক ক্লাসগুলো, আমি আজকে ক্লাসটা দীর্ঘ করলাম না। তোমরা অনেকেই পছন্দ করো যে ভাইয়া আপনি সাজেশন মূলক পড়ালে ভালো হয়। তোমরা অনেকেই 6-7 ঘন্টা তোমাদের, অনেকে 6-7 ঘন্টা ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে যাও, অনেকেই 6-7 ঘন্টার ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে অন্য সাবজেক্ট পড়তে পারো না। তো আমি তারপরেও তারপরেও আমি তোমাদের আহ, জোর করে হলেও ওই সাবজেক্ট গুলো তোমাদের পড়িয়েছি, অনেক টাইম নিয়ে পড়িয়েছি। আছে কেউ? আর নাই কেউ? কেউ আছে? এই বন্ধ হয়ে গেছে, ওগুলো কি বন্ধ হয়ে যায় নাকি? আচ্ছা, তো তোমরা বুঝতে পেরেছো কিনা? তাহলে আমরা একটু ব্রিফিং দিয়ে শেষ করি। আমাদের হচ্ছে মূলত গুচ্ছতে কোশ্চেন থাকবে। তোমাদের কোশ্চেন গুচ্ছতে আমরা জানি কোশ্চেন থাকবে কতটি? সাধারণ জ্ঞান কোশ্চেন থাকবে হলো 24টা, 30টা। 30টা প্রশ্ন থাকবে জিকে প্রশ্ন, জিকে কোশ্চেন কতটি? 30টা। এই 30টি জিকে কোশ্চেনের মধ্যে তুমি অনেক বেশি প্রশ্ন পেতে পারো হলো, এখানে সাম্প্রতিক থাকতে পারে, এখানে সাম্প্রতিক প্রশ্ন থাকবে, সাম্প্রতিক থাকবে। সাম্প্রতিক তোমাদের রাবির জন্য একটা ক্লাস নিয়েছিলাম, ওটা পড়লে যথেষ্ট, তারপরে আরো ক্লাস হবে, আগামীকাল তোমাদের সাম্প্রতিকের ক্লাস হবে। সাম্প্রতিক থাকবে, দেন হচ্ছে তোমার এরপরেই গুরুত্ব, সাম্প্রতিক অনেক থাকতে পারে, সাম্প্রতিক প্রশ্ন অনেক থাকতে পারে, ঠিক আছে। এরপরে হচ্ছে ইতিহাস থেকে প্রশ্ন থাকতে পারে বেশি, এবার ইতিহাস, ইতিহাস থেকে প্রশ্ন থাকবে। তারপরে গুরুত্বপূর্ণ অর্থনীতি, অর্থনীতি প্রশ্ন তো থাকবেই, ইতিহাসও থাকবে, অর্থনীতিও থাকবে। অর্থনীতি তোমাদের আমি সাজেশন দিয়েছি, প্লাস যতটুকু সম্ভব পড়িয়েও দিয়েছি অর্থনীতি থেকে। তারপরে হচ্ছে তোমার পৌরনীতি থেকে প্রশ্ন থাকবে, পৌরনীতি, পৌরনীতি থেকে প্রশ্ন থাকবে। এরপর হচ্ছে ভূগোল থেকে প্রশ্ন থাকবে, ভূগোল। তারপর হচ্ছে আমাদের ইতিহাস ও প্রত্নতত্ত্ব, যেটাকে বলি প্রত্নতত্ত্ব, ইতিহাসকেও কি বলেছি? প্রত্নতত্ত্ব। বা এর ইতিহাসের মধ্যে ওটা পড়িয়ে দিয়েছি আমরা, প্রাচীন স্থান স্থাপনা পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। প্রাচীন স্থাপনা স্থাপনা পড়িয়ে দিয়েছি, ওটা লাগবে না, আলাদা করে লাগবে না। ভূগোল, ভূগোলের পর হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ টপিক থাকবে হলো আন্তর্জাতিক টপিক, বাংলাদেশ টপিকও কি বলেছি? আন্তর্জাতিক। আচ্ছা, তারপর কি থাকবে? সমাজ বিজ্ঞান, আজ কি পড়ালাম? সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান। এবার কি থাকবে? কিছু আইসিটি, আইসিটি থাকবে কিছু, হয়তো আইসিটির প্রশ্ন থাকতে পারে তোমার হচ্ছে 2 থেকে 3টা প্রশ্ন থাকতে পারে আইসিটির উপরে, ঠিক আছে। তবে সাম্প্রতিক প্রশ্ন অনেকগুলো থাকতে পারে, 4-5টা বা তারও বেশি সাম্প্রতিক থাকতে পারে। ইতিহাস প্রশ্ন থাকতে পারে বলেছি 3-4টা বা তারও বেশি, অর্থনীতি থাকতে পারে 3-4টা বা বেশি কম হতে পারে, এরকম করে তোমরা একটু চিন্তা করবা। এটা থাকতে পারে 3-4টা, ঠিক আছে, বা বেশিও থাকতে পারে। ভূগোল থেকে থাকতে পারে 3-4টা, এরকম করে থাকবে। বাংলাদেশ বিষয়বলিতে থাকবে, আন্তর্জাতিক থাকবে, সমাজ বিজ্ঞান থাকবে। তো তোমাদের তোমাদের দেখো যে কোথায় গ্যাপ আছে, তোমাদের গ্যাপটা আছে কোথায়? গ্যাপ যেন না থাকে, একদম পুরা 30-এর মধ্যে যেন তোমরা মিনিমাম 25-এর উপরে যেন উঠাতে পারো, 25-এর উপরে যেন তোমাদের নম্বর ওঠে। কতর উপরে? 25-এর উপরে। তো তোমরা এই কয়েকটা টপিকের মধ্যে তোমাদের গ্যাপ আছে কোথায়, বা তোমরা মনে করছো যে অ্যাকচুয়ালি তোমার গ্যাপ কিন্তু আমি বুঝবো না, তোমার নিজের গ্যাপ নিজেকেই বুঝতে হবে ভালো করে, ঠিক আছে। ভালো করে তোমার নিজের গ্যাপ নিজেকেই বুঝতে হবে। ওকে, তাহলে আমি কিন্তু মোটামুটি আইসিটি বাদে, এই আইসিটি বাদে, আইসিটি যদিও আমি সাজেশন দিয়েছি, আইসিটির সাজেশন দেওয়া হয়েছে তোমাদের। দেখো আমি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্লাসও নিয়েছি উইদাউট আইসিটি, তবে সাজেশন যখন দিয়েছি তখন কিন্তু এগুলোর সঙ্গে আমি আইসিটিটার সাজেশনও কিন্তু দিয়েছি। তো তোমরা যারা এখনো সাজেশনটা পাও নাই বা এখনো পড়া শুরু করো নাই, তারা অবশ্যই সাজেশনটা দেখে প্রত্যেকটা টপিক পড়ে ফেলো। আইসিটি টপিকও দেওয়া হয়েছে, ইনশাল্লাহ এর মধ্যে প্রশ্ন থাকবে। তোমার আশা করি সাধারণ জ্ঞান সম্পর্কে খুব ভালো একটা ধারণা হয়েছে।
আর তোমরা আন্তর্জাতিক, তোমরা হচ্ছে বাংলা ও ইংরেজি, বাংলা আর ইংরেজি ভালো ধারণা এবং কমন পাওয়ার জন্য বাংলা ইংরেজি ম্যারাথন ক্লাস আগামীকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকালকে আমাদের সুফিয়ান স্যার নেবেন এবং মহসিন স্যার নেবেন। তোমরা প্রত্যেকেই ক্লাস দুটি অবশ্যই করবা, কারণ সুফিয়ান স্যার চেষ্টা করবেন এক ক্লাসে বাংলার সম্পূর্ণ ধারণা দিয়ে দেওয়া। তোমরা সবাই তোমাদের বন্ধুদের নিয়ে মেনশন দিয়ে শেয়ার করে অবশ্যই বাংলার ক্লাসটা করবা এবং আমাদের মহসিন স্যারের ইংরেজি ক্লাস করবা। তাহলে এই দুইটা ক্লাস করলে সাধারণ জ্ঞানের তো তোমার মোটামুটি একটা পূর্ণতা এসে গেছে। আমি তো এতদিন সাধারণ জ্ঞানই পড়াচ্ছি, এরপর আগামীকাল আমাদের ফাহাদ স্যার নেবেন, সাম্প্রতিক নেবেন, তারপরের দিন আমি অল ওভার এআইসিটি মিলিয়ে অল ওভার একটা আমি ক্লাস নেওয়ার চেষ্টা করবো পরশুদিন, যে টোটালটা মিলিয়ে প্রশ্ন কেমন হতে পারে সেই প্রশ্নের আলোকে, মানে একদম পুরো প্রশ্নের অনুরূপ আমি তোমাদের একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। একদম প্রশ্ন বানাবো, সেই প্রশ্নগুলো তোমাদের সাথে ডিসকাস করবো যে এমন প্রশ্ন থাকতে পারে। অল ওভার পরশুদিন নিব আমি এটা। আর তোমার হচ্ছে আগামীকাল এবং আগামী পরশুদিন হয়তো দিনের বেলা তোমাদের বাংলা ইংরেজি হবে। আর আমি যদি ক্লাস নেই সেটি হচ্ছে পরশুদিন সন্ধ্যায়, যে টাইমে আমি নেই 7টার সময়। আর আগামীকাল ফখরুল তোমাদের হচ্ছে ফাহাদ স্যার নেবেন সন্ধ্যার সময় সাম্প্রতিকের ক্লাস। সবাই করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। আমার জন্য দোয়া করো। তোমাদের কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানায় রাখো। আর তোমাদের হতাশ হয়েও না, ভয় পেও না, ইনশাল্লাহ জয় তোমার হবে। সাহস করে সামনে এগিয়ে যাও, চোখ কান বন্ধ করে কোনো দিক না তাকিয়ে, অন্য কোনো দিক না দৌড়ায়ে, যা দিয়েছি তাই পড়ো। এই পড়া পড়লেও তোমার সর্বোচ্চ কমন পড়বে, তুমি এটা নিশ্চিত থাকতে পারো। কোথাও দৌড়ানোর প্রয়োজন নেই, কোথাও যাওয়ার দরকার নেই। শাহিন ভাইয়ের যে সাজেশন দিয়েছি, যে ক্লাসগুলো নিয়েছি, এগুলো পড়ো। আর যদি আমার সাজেশন অনুসারে, যদি তুমি আমার যে সাজেশন দিয়েছি ওগুলো যদি আমার ক্লাসে কোনো টপিক না পাও, ওই টপিকগুলো তুমি নেট সার্চ করে পারো বা বই থেকে পারো, দ্রুত টপিকগুলো পড়ে নাও। ঠিক আছে? অনেকে আমাকে প্রশ্ন করেছে, ভাই আপনার ক্লাস পড়লে যথেষ্ট কিনা। আমি সাজেশনের মধ্যে যে টপিকগুলো দিয়েছি ওই সকল টপিক তো আমার ক্লাসের মধ্যে নাও থাকতে পারে, কিছু টপিক তো এক্সট্রা থাকতে পারে। এক্সট্রা টপিকগুলো তুমি বই দেখে বা নেট দেখে পড়তে পারো। আর আমি যে ক্লাস নিয়েছি, যে টপিকগুলো পড়িয়েছি, ওই টপিকগুলো আমার ক্লাসই যথেষ্ট। ওই টপিকগুলো অন্য কোনো জায়গায় না দেখলেও চলবে, কিন্তু সাজেশনে আছে কিন্তু আমার ক্লাসে নাই। কিন্তু ওই টপিকগুলো তোমরা বিভিন্ন বই বা বিভিন্ন জায়গা থেকে দেখে নিতে হবে। ঠিক আছে? সবাই ভালো থেকো ভাইয়েরা। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।